আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আইয়ন টিভির পর্দায় সাপ্তাহিক রাজনীতি অনুষ্ঠান দেখার জন্য। বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক প্রেক্ষাপট, সে অবস্থা নিয়ে আমরা আলোচনা করতে চাই। জামাত, বিএনপি, এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ সহ এনসিপি সবাই মোটামুটি রাজনীতি নির্বাচনমুখী। তারপরেও ছোট্ট একটি প্রশ্ন থেকে যায় যে জামাত ইসলামী আন্দোলন করে যাচ্ছে গণভোট আগে হওয়ার জন্য, এবং অনেকে বলছে এই আন্দোলনের কারণে হয়তো নির্বাচন পিছিয়ে যেতে পারে। ইন দ্য মেইন টাইম বিএনপি অলরেডি তাদের 237 জনের সম্ভাব্য প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এটাতেও আবার অনেক আপসেট, অনেকে হ্যাপি, অনেকের প্রশ্ন, অনেকের জল্পনা কল্পনা সব কিছু। বাট আমরা একটি নির্বাচন চাই। 16 বছর আমরা অনেকেই নির্বাচন দেখিনি, ভোট দেখিনি, আমাদের নেতাকে আমরা নির্বাচিত করতে পারিনি, এবং বাংলাদেশের গণতন্ত্রকে তিলে তিলে হত্যা করা হয়েছে গত 16টি বছর। তাই যত দ্রুত সম্ভব একটি নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের নেতা নির্বাচিত করতে চাই। এক সেকেন্ড হচ্ছে, একটি গণতান্ত্রিক বাংলাদেশের, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মেইন হাতিয়ার হচ্ছে ভোটিং রাইটস। সেটি ছিল না আমাদের মধ্যে। আমি বিশ্বাস করি জামাত বলুন, বিএনপি বলুন, এবি পার্টি বলুন, সবাই একত্রিত হবে, আলোচনার টেবিলে আসবে, কথা বলবে বাংলাদেশের জন্য, দলের জন্য না। এবং তাহলেই ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের কথাবার্তা হচ্ছে, আলোচনা হচ্ছে, এবং বাংলাদেশে একটি ঈদ ভাব বিরাজ করছে। উনি নমিনেশন পায় নাই, উনি পেয়েছে, উনি পাওয়ার কথা ছিল, উনি পেয়েছে। এই যে একটা কথাবার্তা, চায়ের টেবিলের আড্ডা, এটা আমাদের দেশে অনেক বছর পরে আমরা আবার দেখলাম। আর আমরা যারা ভোট দিতে পারি নাই বাংলাদেশে, আমরা সবাই রেডি আমাদের নেতাকে বা আমাদের প্রধানমন্ত্রীকে বা আমাদের মন্ত্রী পরিষদকে, যাকেই বলেন, আমরা আবার ভোট দিতে চাই। আজকে কথা বলার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছি 4 জন অতিথিকে। প্রথমে হচ্ছেন যিনি জামাতি ইসলামী থেকে আজকে কথা বলবেন, রুবেল আহমেদ। রুবেল ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং অনেক দিন পরে আজকে পেলাম হচ্ছে বিএনপি থেকে যিনি কথা বলবেন, জনাব শরীফুজ্জামান চৌধুরী। তপন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং এবি পার্টি থেকে কথা বলবেন ব্যারিস্টার সাঈদ বাকি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। এবং গণ অধিকার পরিষদ থেকে কথা বলবেন সুমন খন্দকার। সুমন ভাই, স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ, দর্শককে শুভেচ্ছা। ধন্যবাদ। এবং আপনাদের সাথেও আমরা কথা বলবো যে স্পেশালি জামাত, বিএনপি প্রধান দুটি দলের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। এবং ইন দ্য মিন টাইম ঐক্যমত কমিশন বলুন, তত্ত্বাবধায়ক সরকারের চিফ অ্যাডভাইজার বলুন, এবং অ্যাডভাইজিং কমিটি সবাই বলছে রাজনৈতিক দলগুলো আলোচনা করে ঠিক করতে হবে কি করা যায়। এবং এই মুহূর্তে যদি দেশের ভালো চান, যে দলই হোক, তাহলে আলোচনা করবে, আলোচনায় বসবে, আলোচনার মাধ্যমেই আমাদের যত দ্রুত সম্ভব নির্বাচনের আয়োজন করা প্রয়োজন। আমি প্রথমে যাচ্ছি জনাব শরীফুজ্জামান চৌধুরী। তখন ভাই, 237 জনের নমিনেশন দেওয়া হলো, কেমন লাগছে? কেমন হলো? সুদীর্ঘদিন পরে এই যে মনোনয়ন প্রক্রিয়া, এটার অনুপস্থিতিটা দীর্ঘদিন ছিল। তো একটা এই পরিস্থিতি থেকে আমি মনে করি এটা উত্তরণ। এবং গণতন্ত্রের চর্চা করতে হলে নির্বাচনে আসতে হবে, প্রার্থী সিলেক্ট করতে হবে, জনগণের কাছে ম্যান্ডেটের জন্য যেতে হবে। এর একটা প্রক্রিয়ায় এই মনোনয়ন, আমি খুশি। এবং আমি দেখলাম যে আমাদের দলের মধ্যেও একটা প্রাঞ্চাঞ্চল্য বিরাজ করছে। প্রায় হতাশাও বিরাজ করছে কয়েক জায়গায়। হতাশা শোনেন, একটা বৃহৎ দলে পাওয়া না পাওয়ার বেদনা থাকে। আবার এই যে মনোনয়ন, এটাও কিন্তু চূড়ান্ত না, অনেক জায়গায় সম্ভাব্য, অনেক জায়গায় তো পরিবর্তিত হতে পারে। যাদের তালিকায় নাম এসেছে তাদের মধ্যে থেকে কেউ বাদ পড়তে পারেন, কেউ সংযুক্ত হতে পারেন, এটাই তো নিয়ম। এবং এটা আপনি কি মনে করেন যে 237 জনের মধ্যে বিএনপির ভাইস চেয়ারপারসন তো ছিলেনই, বাট মেইনলি উনি যেটা বলছেন যে স্থায়ী পরিষদের মিটিংয়ের মাধ্যমেই ঘোষণা করা হয়েছে, কিন্তু এর মধ্যে কেউ যেমন একজনের নাম অলরেডি চলে আসছে, আই বিলিভ ইট মাদারীপুর 1-এর অলরেডি স্থগিত করা হয়েছে, তার ওনাকে দেওয়া দরকার ছিল কেন? শুনেন, 237 জনের নাম চূড়ান্ত করা কোনো হয়তো এরর থাকতেই পারে। এবং এই ক্ষেত্রে হয়তো দল পরবর্তীতে
যাচাই বাছাই করছে। যাচাই বাছাই করার পরে হয়তো সঙ্গত কারণেই বাদ দেওয়া হয়েছে। আমি এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু আমি শিবচরের আমিও দেখেছি। and he was very close to fascist government. হ্যাঁ, এরকম আরো হয়তো যাবে বাদ পড়তে পারে। চিটগের একজনের কথাও আসছে বারবার। আমি দেখেছি, বাট আমি বিস্তারিত জানি না আসলে। বাট আপনি একজন অনেক দিন আগের ছাত্রনেতা বলেন, পলিটিশিয়ান বলেন, সেই হিসেবে আপনি কেমন প্রতিনিধি চান বিএনপি থেকে? আমি বিএনপি লং টাইম, হ্যাঁ, আমার দলের তৃণমূলের পরীক্ষিত নেতাকর্মী যাদের কন্ট্রিবিউশন আছে রাজনীতিতে বিগত 17 বছর, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলন এবং দলের বিশ্বস্ততা, এবং যাকে জনগণ স্বচ্ছ মনে করে এবং যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, এরকম মানুষই আমি চাই নির্বাচিত হোক, যাতে দলের জন্য, দেশের জন্য এরা কাজ করতে পারে। এই যে আপনাদের যে নমিনেশন মোটামুটি বাছাই প্রক্রিয়াটা কিভাবে হলো? এই যে এটা কি এলাকায় মানুষের ভোটের মাধ্যমে? একটা দলের যে বাছাই প্রক্রিয়া, তৃণমূলের ধরেন আমাদের ওয়ার্ড কমিটি থেকে শুরু করে ধরেন ইউনিয়ন কমিটি, উপজেলা কমিটি, জেলা কমিটি, এই ধরনের কমিটিগুলোর একটা অনুরোধ থাকে যে ধরেন 4 জন হয়তো শর্টলিস্ট হলেন উপজেলা কমিটি থেকে, জেলাতে আসলেন, জেলা কেন্দ্রতে পাঠালো, কেন্দ্র বিভিন্ন তার মানে তৃণমূল থেকে ভোট নিয়ে আসে, যাচাই বাছাই করে গোপনীয়ভাবে হয়তো এদের সিলেকশন প্রসেস করা হয়। এর পাশাপাশি সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থাও তো রিপোর্ট করে, এবং এলাকায় যাদের জনভিত্তি আছে দেখবেন তাদের নামগুলোই কিন্তু অটোমেটিক চলে আসে আপনার কাছে। সিলেট ভেরি কঠিন একটা কোয়েশ্চেন, সিলেটের পর্বটা কেমন লাগলো? ভালো, খারাপ মনে হয়নি আমার কাছে, হয়তো আরো পরিবর্তিত হতে পারে। আমি যেহেতু প্রবাসী রাজনীতি করি, সিলেট এটা প্রবাসী অধ্যুষিত অঞ্চল, এবং এই প্রবাসের যুক্তরাজ্যের 3 জনকে মনোনয়ন 2 জন, 3 জন আমার এলাকায় যাকে দেওয়া হয়েছে তিনি যুক্তরাজ্য প্রবাসী, শওকতুল ইসলাম শকু। ও আচ্ছা, হ্যাঁ, উনিও প্রবাস থেকে, যুক্তরাজ্য প্রবাসী। এই 3 জন প্রাথমিকভাবে সিলেক্টেড হয়েছেন, এখন চূড়ান্তভাবে যদি নমিনেশন করেন নির্বাচন করবে। আরিফ সাহেবকে দেওয়া হয় নাই, এই বিষয়ে মন্তব্য কি? দেখেন, এখানে কোনো ব্যক্তি বিশেষের পক্ষে বিপক্ষে বলার জন্য আমি আসি নাই। আরিফ সাহেবও নমিনেশন চেয়েছেন, মুক্তাদির সাহেবও চেয়েছেন, দল যাকে ভালো মনে করেছে তাকে দিয়েছে। আচ্ছা, মানে আপনি মানে ক্রিটিক্যাল অ্যানালাইসিসে যেতে চাচ্ছেন না? ক্রিটিক্যাল বিষয় না, দলের তো আরিফ সাহেব মেয়র ছিলেন, আরিফ সাহেব মনোনয়নে প্রচুর উন্নয়নমূলক কাজ করেছেন, এবং সুদীর্ঘ দিন থেকে আমরা যখন আরিফ ভাই আমাদের একটু সিনিয়র বা ছাত্র দলের রাজনীতিতে সম্পৃক্ততা ছিল ওনার সঙ্গে আমাদেরও, আমি খুব ছোটোবেলা থেকেই ওনাকে চিনি। বিষয় হলো উনি চাইতেই পারেন নমিনেশন, কিন্তু দলেরও তো একটা মানে। মুক্তাদির সাহেব এর আগে কোন আসনে ছিলেন? একই ছিলেন, সেম জায়গাতে ছিল। ওনার বাবাও এই আসনে 79 এমপি ছিলেন, 1991 সালে এমপি ছিলেন। বিএনপির অনেক হ্যাবিয়েটকে দেওয়া হয় না, এই বিষয়ে আপনার মন্তব্য কি? লাইক ধরুন, আমি জানি না, রিজভী সাহেব হয়তো নেন নাই, আল্লাল সাহেব, তারপরে জয়নাল সাহেব, তারপরে এই যে এখন আরিফ সাহেব, না জয়নাল ফারুক সাহেব না, বরিশাল। একটি বিষয় হলো দেখেন, আজকে একটা রাষ্ট্র পরিচালনার জন্য শুধু যে এমপির প্রয়োজন হয় তা না, কিন্তু না, পরীক্ষিত নেতাদের হয়তো আরো বৃহৎ পরিসরে দায়িত্ব দেওয়ার পরিকল্পনা থাকেও ওনাদেরকে মনোনয়ন প্রক্রিয়ার বাইরে রাখা হতে পারে, মানে দলকে চালানোর জন্য। দল সরকার যদি আমরা ক্ষমতায় যাই, জনগণ যদি আমাদেরকে রায় দেশ সরকার পরিচালনা করতে হয়তো আরো বৃহত্তর পরিসরে এদেরকে দায়িত্ব দেওয়া হতে পারে বলে আমি মনে করি। ধন্যবাদ। আমি আসছি আপনার কাছে একটু, আমি যাচ্ছি জনাব খন্দকার সুমন, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। সোশ্যাল মিডিয়াতে আনঅফিসিয়ালি দেখতে পাচ্ছি বিপি নূর সাহেব নাকি জোট করতে যাচ্ছে বিএনপির সাথে, এটা কি সত্যি নাকি জামাতের সাথে? ফারুক ভাই, প্রথমে ধন্যবাদ, এবং এই কথাটা সেম কোয়েশ্চেনের সেম উত্তর গতকালকে আমি একটা চ্যানেলে দিয়েছি, এবং আবার এটা রিপিট হয়ে যাচ্ছে, দর্শকরা শুনবে এই জিনিসটা। আমি বলি
এবং যদি রাজনৈতিকভাবে যদি চিন্তাধারা করেন, যদি কারো রাজনৈতিক জ্ঞান বা মেধা বা চর্চা করে থাকে বিশ্বব্যাপী গ্লোবাল পলিটিক্সে এবং দক্ষিণ এশিয়ার পলিটিক্সে রাজনৈতিক দল হিসেবে টিকে আছে একটা দল, সেটা হচ্ছে মোদির বিজেপি। আর দ্বিতীয় দল হিসেবে সার্কভুক্ত দেশের মধ্যে থেকে ক্ষমতায় যাবে এইরকম গতিশীল এবং মনোবল, জনবল, জনশক্তি, অর্থশক্তি এবং কোয়ালিটি লুক নিয়ে আছে বিএনপি। তার মানে কি হলো, দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় দল হচ্ছে, দ্বিতীয় বৃহত্তম দল হচ্ছে বিএনপি। বিএনপির সাথে যদি গণ অধিকার পরিষদ জোট করবে কি করবে না, ওটা হচ্ছে গণ অধিকার পরিষদের রাজনৈতিক পলিসিগত ব্যাপার। এটা তো আমি একা আনসার দিতে পারবো না, এটা আমার সংগঠন বলবে। কিন্তু বিএনপির সাথে যে কোনো ব্যক্তি, যে কোনো দল বা যে কোনো এই পার্টি যদি যেতে চায় রাষ্ট্র ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনা বা রাষ্ট্রকে সাহায্য করার জন্য যায়, যদি সেটা তো ভালো কথা। বিএনপি সন্ত্রাসী সংগঠন নয়। বিএনপি আপনাকে চিন্তা করতে হবে জিও পলিটিক্সে ওয়ান অফ দ্য সেকেন্ড পার্টি, লার্জেস্ট পার্টি দক্ষিণ এশিয়ার। কারণ যদি আপনি এই কথাগুলো কি আজকের জন্য, মানে গত পরশুদিনের নেভার, আমি এর আগে আপনার এই পার্টিতে এই টকশোতেও বলছি, এর আগে তো বলছেন বিএনপি নাকি এটা করে সেটা করে, এখনো সমালোচনা করবো অফকোর্স। আর রাজনীতিতে সুর চেঞ্জ, এই যে না সুর আমার চেঞ্জ হয়নি, আমি বলতেছি তো লার্জেস্ট পার্টি হিসেবে যদি গণ অধিকার পরিষদ জোটে যায় তাহলে যেতে পারে, আর যদি না যায় আমরা এখন পর্যন্ত আমাদের প্রস্তুতি হচ্ছে এককভাবে নির্বাচন করব। আপনার এই সিঙ্গেল কোয়েশ্চেনের সিঙ্গেল আনসার, যদি আপনি আরও কোয়েশ্চেন অ্যাড করেন তাহলে তাদের মনোনয়ন সম্পর্কে আমি কিছু কথা বলতে পারি। না এটা বলবো আমরা, কিন্তু তার মানে হচ্ছে আপনারা এখনো অফিসিয়ালি সিদ্ধান্ত এখনো বিএনপিও অফিসিয়ালি কোনো দলকে নেয় নাই। নূর সাহেবের এলাকা কোনটা? পটুয়াখালী? জি, পটুয়াখালী গলচিপা। পটুয়াখালীতে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে? না, ঘোষণা করা হয়নি। আচ্ছা, তার মানে কি দাঁড়ায়? না দেখুন, বিএনপি এখনো কারোর সাথে জুটে যায়নি। এখন যেটা যায়নি, যেটা হয়নি, যেটা ঘটেনি, সেটা তো ভিন্ন বিষয়। তবে আরেকটা বিষয়, আরেকটা পলিটিক্যাল আনসার দিই। দেখুন, বাংলাদেশের সিনিয়র পলিটিক্সের দিক থেকে জামাতে ইসলাম এবং বিএনপি বর্তমানে সবচেয়ে বেশি সিনিয়র। তরুণদের রাজনীতি হিসেবে গণ অধিকার পরিষদ, এনসিপি বা এবি পার্টি, এরা হচ্ছে তরুণদের রাজনৈতিক দল। আমাদেরকে গাইডলাইন দেওয়া, গার্জেন হিসেবে কাজ করে বা রাজনীতিতে নিয়ে যাওয়া, ঠিকই থাকার জন্য বিএনপির উপর একটা দায় বর্তায়। যদি গার্জেন হিসেবে যদি এই দেশকে গণতান্ত্রিক করতে হয়, আমরা সমস্ত পৃথিবীটাকে এবং বাংলাদেশটাকে এটা কল্যাণময় রাষ্ট্রে নিতে চাই, গণতান্ত্রিক কল্যাণময় রাষ্ট্রে। কল্যাণময় রাষ্ট্র নিতে হলে আপনি কল্যাণকর কাজ করার মধ্যে থেকে ডেমোক্রেসিকে ঠিকানোর জন্য আপনারা কি সকল দলকে সুযোগ সুবিধা দিয়ে দিতে হবে। প্রশ্ন করি, গণ অধিকার পরিষদ কবে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করছে? গণ অধিকার পরিষদ 2022 সালে এই দল ঘোষণা করা হয়েছে, কিন্তু আমাদের নিবন্ধন দেওয়া হয়নি। কিন্তু কবে হয়েছে নিবন্ধন? এই 5 জুলাই আন্দোলনের পরেই আমাদের দল হয়ে গেছে প্রথমেই নিবন্ধন। এক বছর কি আপনারা এখনো মানে 300 আসন ফরগেট 200 আসনে নমিনেশন দেওয়ার মতো ব্যবস্থা? আমরা 36 জনের নাম ঘোষণা করে দিয়ে দিয়েছি অলরেডি। তালিকা আমাদের না 36 জনের নাম অলরেডি আমরা প্রকাশ করেছি 34 জুলাইয়ের 36 জন হিসাবে, এবং আমরা রিসেন্টলি এই এক সপ্তাহের ভিতরে আমরা হয়তো আরো 150 জনের নাম ঘোষণা করব। আচ্ছা, তার মানে ইনশাআল্লাহ দেখবেন। থ্যাংক ইউ। আর বিএনপি যে 237 জন নমিনেশন সম্ভাব্য তালিকা প্রকাশ করছে, এই বিষয়ে আপনার মন্তব্য কি? দেখুন, অবভিয়াসলি আমি বিএনপি নিয়ে সমালোচনা করার অধিকার রাখি রাজনৈতিক কর্মী হিসেবে, কিন্তু পাশে যে বসে আছেন উনি হচ্ছেন আমার এলাকার সিনিয়র ভাই, বড় ভাই, আমার অভিভাবক, উনি তো মাইন্ড করতে পারে, কিন্তু দেশের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে এবং আপনাকে কথা বলতে হবে। আমরা যারা ইয়াং জেনারেশন, আপনি তো জানেন, কথা বলতে আমি পছন্দ করি। বিএনপির নমিনেশন যেটা দিয়েছে বা এখন মনে করেন যেটা তারা প্রকাশ করেছে সম্ভাব্য প্রার্থীগুলা, প্রথমত হচ্ছে তাদের প্রশংসা যদি করেন তাহলে একটা সাহসী ভূমিকা নিয়েছে, যে নির্বাচনে আগে তারা সমালোচিত না হয়ে আগে সমালোচিত হয়ে গেল। এখানে তাদের মাঠ, ঘাট, পথ সবগুলো চেনা যাবে। কিন্তু না, আপনি পান না বললে তো হবে না। দেখুন, এই যে সেট আপটা উনি দিয়েছেন, এখানে 15% বা লেস দেন 15% বা 1% বেশি দিয়ে তরুণদের নিয়ে উনি তরুণদের নিয়ে এই দলটা ঘোষণা করেছে, নমিনেশন প্ল্যাটফর্মটা। বাকি যে কমপ্লিট স্ট্রাকচারটা আছে, আপনি যদি ফলো করে দেখেন, 2096, 91, 2001-এর যে স্ট্রাকচার আছে, যে মুরব্বীরা ছিল বয়োজ্যেষ্ঠ, তাদেরকে প্রয়োজন আছে, কিন্তু তাদেরকে নিয়েই মানে দল ঘোষণা করা হয়েছে। আপনি দেখুন, এই 24-এর অভ্যুত্থানের ফলে মানুষ তরুণদের দিকে আকৃষ্ট হচ্ছে। ইভেন লাস্ট জুলাইয়ের লাস্ট যে বিবিসিকে একটা তারেক রহমান সাহেব যে বক্তব্য দিয়েছিলেন, সেই বক্তব্যের অনেকেই প্রশংসা করেছে। আমি এই চেয়ারে বসে আপনার এখানেও প্রশংসা করেছি যে এটা ওয়েলফেয়ার পলিটিক্সের জন্য একটা গুড বার্তা নিয়ে আসছে। কিন্তু সেখানে যদি উনি
উনার স্ট্র্যাটেজিগত কারণে উনার কলিগ বা উনার নিচে বা উনার সাথে রাজনীতিতে আরও 10 বছর 20 বছর থাকবে, ওই রকম লোকদের 40% যদি ইন করতেন উনি, অ্যাটলিস্ট মিনিমাম 40% বা 50% 50 তারুণ্যের রাজনীতিতে আসতো যদি, তাহলে এই দলটা প্রোগ্রেস করত। আমি আপনাকে একটা প্রশ্ন করি, সিলেটের ধরেন আরিফ সাহেব, তারপরে ধরেন মির্জা ফখরুল সাহেব, মুক্তাদির সাহেব, তারপরে এই কলিমুদ্দিন মিলন সাহেব, আমি সিলেটের কথা, কলিমুদ্দিন মিলন সাহেব, এরা, আপনিও সিলেটের, উনিও সিলেটের। কলিমুদ্দিন মিলন সাহেব অনেকদিন ধরে ছাত্র রাজনীতি করছে, আরিফ সাহেব সেই সাইফুর রহমানের হাত ধরেই রাজনীতি শুরু করছে, এখন তাকে বাদ দিয়ে কি আপনাকে দেওয়া উচিত আপনি মনে করেন? না শুনেন, তরুণ আছে, আমি তরুণকে জানি, তাকে বাদ দিয়ে আমাকে দেওয়া হোক, এতটা ডিস্টেন্স দিয়ে তো আমি আপনাকে না, তরুণ বলতে তো আপনাকে বোঝাচ্ছি আমি। কিন্তু শুনেন না, তাকে বাদ দিয়ে আমাকে দেওয়া হোক এই ডিস্টেন্স না। দেখেন এখানে মুক্তাদির ভাইকে দেওয়া আছে, মুক্তাদির উনিও তো তরুণদের খাতারই আসেন, অন কাইন্ডস অফ ইয়াং দেওয়া আছে। সিলেটের রাজনীতি হচ্ছে ভিন্ন, সিলেটের রাজনীতিতে ডিপেন্ড করে পলিটিক্সটা প্রবাস থেকে কতজন আসতেছে, কারণ নেতারা প্রবাসেই থাকে। আমার নোয়াখালীর কথাই বলি, নোয়াখালীতে বরকতুল্লাহ বুলু চিনেন? জি, বেগমগঞ্জের, তাই না? এখন বরকতুল্লাহ বুলু প্রার্থী, ওখানে আরো 7 জন প্রার্থী ছিল, 7 জনের মধ্যে 6 জনই তরুণ। তরুণ বলতে আমার মতো, আপনার মতো, তখনবার মতো না আবার, ঠিক আছে, তো তরুণ। তাহলে বরকতুল্লাহ বুলু বাংলাদেশের রাজনীতির সব কিছুর একটা ইনস্টিটিউট তৈরি হয়ে গেছে, যুবদল থেকে করা শুরু করে, তো উনাকে বাদ দিয়ে কি সেখানে আরেকজনকে দেওয়া আপনি কি লজিক্যাল মনে করেন? আমি তাহলে লজিক্যাল একটা আনসার বলেন। লজিক্যাল আনসার হচ্ছে, পৃথিবীর সমস্ত সব জায়গা থেকে রিটায়ারমেন্ট নেওয়ার একটা সময় থাকে, টাইম ফ্রেম থাকে। বাংলাদেশের মানুষের বা কর্মজীবী বা প্রফেশনালিজম বা সার্ভিসে যারা আছে, সোশ্যাল সার্ভিস থেকে শুরু করে প্রফেশনাল সার্ভিসে যারা আছে, তাদেরও রিটায়ারমেন্টের একটা জায়গা থাকা উচিত। তেমনি বাংলাদেশের রাজনীতিবিদদেরকেও কোন জায়গাতে স্টপ করতে হবে, এই ডেডলাইন যদি তারা নিজেরা না বুঝে এই জায়গাটা দখল করে রাখে, তো এটা আমাদের মতো তরুণরা বা বাকি ভাইয়ের মতো, যে রুবেল ভাইয়ের মতো তরুণরা যারা রাজনীতি আসতে আছে, তাদের জন্য বাধাগ্রস্ত করা হচ্ছে। যে লোকগুলা যেগুলো একটা মোবাইলের সেটিং চেঞ্জ করতে পারবে না, আপনার নাম্বার যদি দেন দিয়ে বলেন সেভ করেন, তারা 3 জন মিলে সেভ করতে পারবেন নাম্বারটা, সেই মানুষটা আপনার সাথে মোরাল কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক সম্পর্ক। আমি আপনার কথাটাতে একমত হলাম। তাহলে আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করি, নবীন প্রবীণ সব কিছু মিলেই আমরা বাংলাদেশটাকে এগিয়ে নিতে চাই, তাহলে গণ অধিকার পরিষদ নবীন কেন, প্রবীণ কোথায়? না, প্রবীণও আছে আমাদের, নাম বলেন। না এই ফিগারটা হয়তো আমাদের কাছে না, এই ফিগারটা কিন্তু প্রেসিডেন্টই নবীন। গণ অধিকার পরিষদ আর বিএনপি আপনি যদি আমি কথাটা কি বলছি, আমি আপনাকে গণ অধিকার পরিষদ অ্যাড করতে হ্যাঁ বলেন, সরি আসছি আমি দাম। গণ অধিকার পরিষদ তারুণ্যের দল, না আমরা হচ্ছে বাংলাদেশের শিশু বা ভবিষ্যৎ। গণ অধিকার পরিষদ এটা তো মানে এমন না, গণ অধিকার পরিষদে ধরেন এবি পার্টি ম্যাডাম আই বিলিভ মঞ্জু ভাই যখন মেম্বার অফ সেক্রেটারি ছিলেন, তখন আপনাদের একজন সচিব ছিল, আহ্বায়ক, তাই না? তো এখন যেমন নাহিদরা এনসিপি ভাই, মানে আমার কথাটা হচ্ছে যে একটি স্ট্রং টিম তৈরি করতে হলে গোলকিপার দরকার, মিডফিল্ড দরকার, ব্যাক দরকার, সব দরকার। এখন নাকি শুধু গোলকিপার দিয়ে খেলতে পারবে? অর্থাৎ একটি রাজনৈতিক দলের জন্য আপনি যে কথাটা বলছেন জনাব তারেক রহমান সাহেবকে উদ্দেশ্য করে, যে উনি তরুণদেরকে খুব কম 10% বা লেস দেন 10% দিয়ে আগেরই 15%, হ্যাঁ, আগের অবস্থায় নমিনেশন জমা দিয়েছেন। বাট আমার প্রশ্ন, গণ অধিকার পরিষদে কি একজন মানুষই 40+, 50+ আনতে পারতো না? দেখুন, আমরা বললাম তো আমরা তরুণের দল, আমরা তরুণ সমাজ। এখন ওনারা বড়দের দল, না এটা হবে না। দেখুন, তরুণরা পারবে না এমনও নয়। দেখেন, এই আন্দোলন না, যদি ধরেন পৃথিবীর শাসন অবস্থায় একটা বড় শাসন ছিল অটোমান সাম্রাজ্য। আমি 1 মিনিটে শেষ করে দিই, এটা ঐতিহাসিক একটা দলিল। অটোমান সাম্রাজ্য হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি শাসন রেখেছে পৃথিবীটাকে, প্রায় 1000 বছর। অটোমান যারা স্টার্ট করেছিল তারা 20-22 জন তরুণ ছিল, তুর্কি তরুণ ছিল। তারা একটা ট্যুরিজমে গিয়েছিল, সেখান থেকে আলোচনা করেছিল যে আমরা রাজনীতিতে আসবো, একটা সাম্রাজ্য তৈরি করবো। সেটা 1000 বছর লাস্টিং করেছিল। গণ অধিকার পরিষদ বা এনসিপি আমরা একই সময়ের যাত্রা। আমরা সবাইকে, আমি কথাটা কেন বলছি, আমি তখনবার কাছে 1 মিনিটের জন্য যাবো, তারপর আমি যে আমরা সবাইকে বলি ভাই নামাজ পড়ছেন, কিন্তু আমি নিজে নামাজ পড়তে ভুলে গেছি। কারণ আপনারা তরুণ এবং নবীন প্রবীণের সমন্বয় চাচ্ছেন বাংলাদেশটা হোক, কিন্তু আপনারা সব নবীন নিয়ে আছেন। কারণ আমরা হচ্ছে, শুনেন, আমরা হচ্ছে তরুণদের দল। আমরা ক্ষমতায় যাওয়ার আশাটা কি
আমরা হয়তো 2, 4 জন 5 জন 10 জন এমপি নিয়ে আসতে পারবো, এমপি নিয়ে আসতে পারবো, ক্ষমতায় আমরা ভবিষ্যতের জন্য আমরা কাজ করতেছি। আমি একটু তখন ভাই কি বিএনপি বলতে তো রিসেন্ট রাষ্ট্র পরিচালনা করবে। তখন ভাই না রিসেন্ট না, বিএনপি 2006 সাল পর্যন্ত সর্বশেষ ক্ষমতায় ছিল, তারপরে 19 বছর অবহেলিত ছিল, মানে 19 নির্যাতিত। এই যে 2 দশকের যে আপনার রাষ্ট্র ক্ষমতায় তো আমরা ছিলাম না, নির্বাচন তো হয় নাই। একটি কথা হলো কি, আমি কোনো তারুণ্য নির্ভর নেতৃত্বকে আমি প্রশংসা করি। আমি চাই যে সৎ উদীয়মান তরুণরা রাজনীতিতে এগিয়ে আসুক বেশি পরিমাণে। আমরা 15% আজকে যাদেরকে মনোনয়ন বিএনপি তরুণদের, আপনি যেটা বললেন যে তরুণদের মধ্যে 15% দেওয়া হয়েছে, খেয়াল করে দেখবেন বিএনপি কোনো ক্রেডিট নেয়নি। কিন্তু এই যে আপনার ক্রিকেটার, আপনার চিত্রনায়িকা, গায়ক গায়িকা, এই ধরনের স্পেসিফিক যে এদের এই যে ইয়েটার আইডেন্টিটিটারে কাজে লাগিয়ে নির্বাচনী বৈতরণী পার করা ওই ধরনের না। আমিনুল সাহেব বিগত 17 বছর একজন জাতীয় দলের ফুটবলের অধিনায়ক ছিলেন। এই প্রশ্নটা আপনার কাছে রেখে যাচ্ছি আমি। আমারও একটা প্রশ্ন ওনার সাথে যে কত পার্সেন্ট, আমি আগে রুবেল ভাইয়ের কাছে একটু যাই, তারপর আপনার কাছে আসবো। রুবেল ভাই, আপনার কাছে স্পেসিফিক একটা প্রশ্ন। নৌকা ছেড়ে দেওয়া হয়েছে, ট্রেন চলতে শুরু করছে, এখন মানে আরেকটি আন্দোলন গণভোটের কথা বলে রাজনীতি বা নির্বাচন থামানোর কি প্রক্রিয়া কিনা, আপনি কি মনে হয়? থ্যাংক ইউ ভাই। আপনি মানে যে কথাটা বলতেছেন যে গণভোট করার মানে যে গণভোট হবে, যে গণভোট হবে বা জাতীয় নির্বাচন মানে আগে, জাতীয় নির্বাচন আগে, কিন্তু এখানে জামাত ইসলামীর পক্ষ থেকে স্পষ্টই বার্তা, এবং এটা বাংলাদেশে জুলাই রেভলিউশনের পরে 2024 জুলাই রেভলিউশনের পরে সর্বপ্রথম বাংলাদেশে জামাত ইসলামী প্রত্যেকটা জায়গায় আসন এবং নির্বাচনের কথা তারা আওয়াজ তুলেছে। এবং নির্বাচন এবং আমির জামাত বলেছেন ডাক্তার শফিকুর রহমান যে যদি সম্ভব হয় আপনারা ডিসেম্বর 2025-এই আপনারা নির্বাচন দিতে পারেন, কিন্তু এর আগে যাতে জুলাইয়ের মানে সংস্কারটা হয়, জুলাই গণহত্যা যেটা করেছে খুনি হাসিনা আর ভোট, জুলাই সনদে সংস্কার হবে, গণভোট হবে। সম্ভব না, গণভোটের প্রশ্নটা এখন আসছে, যেহেতু দায়িত্ব ঐক্যমত্য কমিশনে ওনারা একটা ঐক্যমতে যাইতে পারেন নাই, পৌঁছতে পারেন নাই। বিভিন্ন এখানে যেহেতু বড় দল বিএনপি, ওনারা মানে নিয়মিতই এখানে গিয়েছিলেন, চাটা সবই হয়েছে, কিন্তু সমঝোতা হয় নাই। এজন্য এই গণভোটের প্রশ্ন আসছে। বাট গণভোট তো বিএনপি রাজি না, গণভোট রাজি। আপনি মানে গণভোটটা অবশ্যই নির্বাচনের আগে হইতে হবে। কেন একদিনে নির্বাচনের আগে হইলে মানে বিএনপির ভয় কেন, মানে সবাই চাচ্ছে কেন চাচ্ছে না? আমি আপনাকে বলতেছি, দেখেন একমাত্র বিএনপি ছাড়া বাকি প্রত্যেকটি দল, তরুণদের দল, যুবকদের দল, বৃদ্ধদের দল, সবাই বলতেছে গণ অধিকার কেন যাচ্ছে না। আমি এখন যাচ্ছি না, হয়তো বা গণ অধিকার আগে প্রথমে ছিল, মানে তাদের আওয়াজ ছিল, এখন সময় নাই, এখন তারা কেন আমি যাচ্ছি না। আমি জামাতের কণ্ঠেই শুনছি গণভোট হতে হবে, কেন আর কেউ চাচ্ছে না? জামাত এনসিপি না, এনসিপিও না, এনসিপি উল্টো করে ফেলছে। উইড্রো আপনারা আমি আসছি তখন ভাই। আমার প্রশ্নটা হচ্ছে যে অনলি জামাত ইসলামী, অনলি জামাত ইসলামী না, আপনি আমার মনে হয় আরো একটু মানে আমি আপনাকে বলি হেফাজতি খেলাফতে মজলিস বলছে যাই হোক আমরা নির্বাচন করব, নির্বাচন হবে। আমরা জামাত ইসলামী বলতেছি নির্বাচন হবে, বাট আপনারা বলছেন ফেব্রুয়ারিতে হবে, কিন্তু এর আগে গণভোটটা করে ফেললে। শফিক সাহেব এখানে এসে বলে গেছেন আগে গণভোট পরে নির্বাচন। জি জি জি, মানে হচ্ছে যদি গণভোট না হয় তাহলে নির্বাচন হবে না, না এটাই তো কথা নাকি? এটার অর্থ হচ্ছে ওনার কথা হচ্ছে গণভোটকে প্রায়োরিটি দেওয়া, জাতীয় নির্বাচন উনি বলছেন। আপনি বলছেন ভাই আমাকে চা দিলে আমি টকশোতে অ্যাটেক করবো না, তার মানে আপনার টার্মসটা হচ্ছে চা দিতেই হবে। হ্যাঁ, এখন ডক্টর শফিক সাহেব এখানে এসে বলছেন যে গণভোট আগে পরে জাতীয় সংসদ নির্বাচন বলছেন, তাহলে মানে হোয়াই, হোয়াট ইজ দ্য রিজন? আপনাকে রিজনটা এখন আরো ক্লিয়ারলি আমি বলতে চাই ভাই। দেখেন, এই যে আমাদের একটা রেভলিউশন হইলো বাংলাদেশে, যে গণ অভ্যুত্থান হইলো, এটা কিন্তু নর্মাল, মানে এটা কিন্তু নর্মাল বিষয় না, নর্মাল নিতে পারেন না। 2000-এর উপরে জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী 1400, আমাদের নর্মাল রিপোর্ট অনুযায়ী 2000-এর উপরে মানুষের খুনি হাসিনা হত্যা করেছে, তার পেটোয়া বাহিনী, তার পুলিশ বাহিনী এবং ইয়ের মাধ্যমে। এবং 40,000-এর উপরে মানুষ আহত, পঙ্গুত্ব বরণ করেছে, চোখ হারিয়েছে। একটা মানে গণ অভ্যুত্থানের পরে আপনি কোনো ধরনের সংস্কার ছাড়াই আপনি চলে যাচ্ছেন এই নির্বাচনে, তাহলে এটা কি শুধু এই গণ অভ্যুত্থান নির্বাচনের জন্য হয়েছিল?
আপনাকে মনে হয় এই গণঅভ্যুত্থানটা শুধু নির্বাচন করার জন্য হয়েছিল? আমি একটা প্রশ্ন করি, নির্বাচনের জন্য হয় না। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা বলছেন সংস্কার, যেমন আপনাদের প্রথম ডায়লগ ছিল যে দুটো, এই আপনার ফিফথ অফ প্রথম কথা কি আছে, প্রথম বলছে যে বিচার এবং সংস্কার আগে হতে হবে, দেন নির্বাচন হবে। এইখান থেকে আপনারা সরে চলে আসছেন, এসে বলছেন পিয়ার থেকেও আপনারা মোটামুটি সরে চলে আসছেন এখন। না, পিয়ার কিন্তু উচ্চ কক্ষে হচ্ছে না, পিয়ার তখন আপনার কাছে হাউস অফ কম নিম্ন কক্ষে চাইছেন, না হলে হবে না। এখন চলে আসছে আপনার গণভোট। আমার প্রশ্ন হচ্ছে যে গণভোট হোক, আপনি গণভোটের পক্ষে, বিএনপিও আমি। গণভোট হওয়াটা নির্বাচনের আগেই হওয়াটা হচ্ছে বাংলাদেশের অস্তিত্বকে মানে স্বীকার করা। জি, বাংলাদেশের নতুন যে মানে বাংলাদেশ কেন বলা হয় যেটা ওই দিন হলে কি হবে, ওই দিন হলে অর্থাৎ ভাতটা আপনি 1 ঘন্টা পরে আপনি একটা জাতীয় নির্বাচনী যেখানে আপনি দেখেন, আপনাকে বলি ডাকসু রাকসু চাকসু মানে এটা ইউনিভার্সিটি নির্বাচনে আপনি দেখছেন কিনা যে সামান্য ভোট 40,000 50,000 স্টুডেন্টের ভোটে এখানেই হিমশিম এই মানে নির্বাচন কমিশন। জি, কমিশন চেঞ্জ করতে বলেন। না আমি বলতেছি যে এখানে দেখেন জাতীয় নির্বাচনের আগে একটা টেস্ট হইতে পারে এবং এটা দেশের জন্য। আচ্ছা, আমি আসছি, তখন আমি আপনাকেও দিচ্ছি, আমি আসছি রুবেল ভাই আপনার কাছে। আমি বাকি ভাই আপনার কাছে এই বিষয়ে জানতে চাচ্ছি, এই পার্টির পক্ষ থেকে বা আপনাদের পক্ষ থেকে, এই যে এখন ওনারা আবার একক হয়ে গেছেন যে গণভোট আগে হতেই হবে, এবং আজকে ওনারা একটা কর্মসূচি ডিক্লেয়ার করছেন জামাত ইসলামের পক্ষ থেকে যে গণভোটের ব্যাপারে প্লাস আরও কয়েকটা এজেন্ডা নিয়ে, আপনাদের মন্তব্য কি? আমাদের মন্তব্য হচ্ছে, দেখেন, এটা বিএনপি বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল এবং জামাত ইসলামী বাংলাদেশের একটি বড় রাজনৈতিক দল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে বিএনপি এবং জামাত এবং আমরা যারা আছি সবাই কিন্তু ঐক্যবদ্ধভাবে জুলাই যোদ্ধা, রাইট, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের আমরা কিন্তু সঙ্গী। তো আমাদের পার্টির কর্মসূচি হচ্ছে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা এবং জাতীয় ঐক্যের স্বার্থে যতটা ফ্লেক্সিবল ওয়েতে ঐক্যমতে আসা যায়, এইটা হলো আমাদের পার্টির প্রথম কর্মসূচি। তো সেই আলোকে আমরা মনে করি যে সরকার এই ক্ষেত্রে একটা ডিসিশন দিয়ে দেখ গণভোট আসলে কখন আয়োজন করলে সম্ভব। এখন দুইটা প্রশ্ন, দেবে না বলছে না, সরকার তো দুই দলকেই আলোচনার জন্য বলছে, এরপরে হয়তো তারা ইন্টারফেয়ার করবে। এখন জামাতের দাবি হচ্ছে যে ফেব্রুয়ারিকে ইলেকশন ঠিক রেখে নভেম্বরের মধ্যেই যেন গণভোট করা হয়, এইটা হলো জামাতের দাবি। এখন বিএনপি বা আরও যারা দল আছে তাদের বক্তব্য হচ্ছে জাতীয় নির্বাচন যেহেতু ফেব্রুয়ারিতে, সুতরাং নভেম্বরে গণভোট করাটা আসলে সময় সাপেক্ষ, কস্টলি, এবং এইটা পসিবল হবে না। তো আসলে যারা গণভোট করবে অর্থাৎ সরকার বা সরকার নির্বাচন কমিশন, তাদের আসলে সক্ষমতা আছে কিনা, সক্ষমতা যদি থাকে তাহলে কেন করাও যাবে না, বা যদি সক্ষমতা না থাকে, জাতীয় নির্বাচন তো ফার্স্ট প্রায়োরিটি আমাদের, জাতীয় নির্বাচনকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা যৌক্তিক ব্যাখ্যা জনগণের উদ্দেশ্যে দেওয়া উচিত, মানে গণভোট নিয়ে যে আমরা এই কারণে প্রয়োগ হচ্ছে না, আমরা আসলে প্র্যাকটিক্যাল কারণে হব না। এখন আপনাকে দুইটা প্রায়োরিটি দিতে হবে যে আপনার কি ফার্স্ট প্রায়োরিটি কি গণভোট না নির্বাচন। আপনি যদি মনে করেন গণভোট হতেই হবে, নির্বাচন পিছিয়ে গেলে অসুবিধা নাই, এটা যদি স্ট্যান্ড হয় তাহলে তো এক ধরনের চিন্তা। আর যদি আপনি বলেন যে না, ফেব্রুয়ারিতে আমার জাতীয় নির্বাচন এটা হতেই হবে, এইটা আনকম্প্রোমাইজ, তখন আপনি গণভোট নিয়ে চিন্তা করবেন যে এটা কি আগে সম্ভব নাকি নির্বাচনের দিন করলেই হয়। আমার মনে হয় নির্বাচনের গণভোটের কারণে জাতীয় নির্বাচন পেছানোর কোনো প্রয়োজন হবে না, কারণ নভেম্বর থেকে গণভোট হলে ডিসেম্বর জানুয়ারি 2 মান্থস আর আমাদের হ্যাঁ, উনি যেটা বলতেছে যে পেছানো, এটা ওনার ব্যক্তিগত অভিমত, কিন্তু যারা গণভোট আয়োজন করবে যে নির্বাচন কমিশন, এটা তাদের প্রিপারেশনের ব্যাপার আছে, তাদের না ওইটাই বলতেছি, তাদের লজিস্টিক সাপোর্টের ব্যাপার আছে। তো এখন দেয় না এই কারণে যেহেতু সরকার থেকে হয়তো কোনো নির্দেশনা পায় নাই, কোনো নির্দেশনা পায় নাই। তো আমরা বলেছি সরকারকে, প্রফেসর ইউনূসকে, যে আপনি যেহেতু দেশের এখন সরকার প্রধান এবং দুই দলকে ডেকে একটা আলোচনার মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা যেন ঠিক রাখে, আমাদের কাঙ্ক্ষিত যে নির্বাচন এটা যেন ঠিক সময় হয়, ওইটাকে ফোকাস রেখে আপনি একটা ডিসিশন দেন, তাহলে যেটা মানে জাতির জন্য ক্ষতিগ্রস্ত না হয়। কিন্তু কালকে মিটিং করছেন করে বলছেন যে আপনারা সিদ্ধান্ত নিতে হবে, এক সপ্তাহ সময় দিছে, রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার জন্য সময় দিচ্ছেন। হ্যাঁ, বাট ইন দ্য মিন টাইম জামাত তো আজকে কর্মসূচি ডিক্লেয়ার করলো, জামাতের কর্মসূচি ডিক্লেয়ার করেছে, হয়তো বিএনপির সাথে আলোচনা হলে হয়তো তারা একটা
আন্ডারস্ট্যান্ডিং আসতেও পারে। জামাত তো পিয়ার নিয়েও কর্মসূচি দিছে, আপনার 2 কক্ষেই পিয়ার ছিল, পিয়ার যাচ্ছিল, তো ওইটা তো এখন আর পিয়ারের দাবি তাদের আর নাই। তারপরে বিচার তো চলমান, তো ওইভাবে স্ট্রংলি তো তারা কর্মসূচি দিচ্ছে না। থ্যাংক ইউ। তো আমি থ্যাংক ইউ বাকি ভাই, তখন আমি আসছি আপনার কাছে এই বিষয়ে। তার আগে আমি একটু কলার সাথে কথা বলেছি। কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। গোলাম রব্বানি বলছিলাম। ভাই জি, কেমন আছেন ভাই? তো অসংখ্য ধন্যবাদ। এখানে অনেক আলোচনা করেছেন, বিশেষ করে আমার দেখতেছি এখন তরুণ রাজনীতিবিদ আমাদের খন্দকার সাইদুজ্জামান সুমন ভাই আছেন, তো আমি শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। তো আমার প্রশ্নটা হলো যে এই যে ছাত্র জনতা ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম করলো, এত শহীদদের রক্তে রঞ্জিত আমাদের এই বাংলাদেশে আজকে যে নির্বাচন নিয়ে এত কথাবার্তা হচ্ছে, গণভোট আগে পরে নির্বাচন, প্রথমে ছিল সংস্কার, বিচার এবং নির্বাচন। তো এখন দেখা যাচ্ছে সবাই নির্বাচনমুখী হয়ে গেছে অনেকগুলা বিষয়গুলোকে মীমাংসা করার মাধ্যমেই। তাহলে সেখানে ছাত্র জনতারা যে এই বিপ্লব ঘটালো, তাদেরকে আসলে কি ইউজ করা হলো? এখানে তাদের ঐক্য, তারা যে ঐক্যগুলা বিনষ্ট হলো, এর জন্য আসলে সত্যিকার অর্থে দায়ী কে? আজকে এই যে আপনার এনসিপি বা গণ অধিকার সবাই মিলে যে সংগ্রাম করেছে, অন্যান্য রাজনৈতিক দলরাও সংগ্রাম করেছে, এখানে যে বিকল্প একটা শক্তি আসার কথা ছিল, একটা ঐক্য হওয়ার কথা ছিল। আমি সুমন ভাইয়ের কাছে প্রশ্ন রাখতে চাই যে আসলে কি এখনো কি সম্ভব ছাত্র জনতারা এবং অন্যান্য ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্য করে সামনে দিয়ে নির্বাচন করা? এটা কি সামনে অগ্রসর হওয়ার মতো এখনো সুযোগ আছে কিনা? বিএনপি অনেকগুলো আসন ডিক্লারেশন করেছে, সেই ডিক্লারেশনের পরে দেখা গেছে কিছু কিছু আসন খালি রেখেছে। অনেকে শূন্যস্থান মিলাচ্ছে যে হয়তো এটা গণ অধিকারকে দিচ্ছে, হয়তো এনসিপি কে দিচ্ছে, অন্য দলকে দিচ্ছে। এটা কতটুকু যৌক্তিক? ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। এই বিষয়ে তখন কতগুলো যৌক্তিক, এই বিষয়ে তখন ভাই বলবেন একটু পরে। আমি যাচ্ছি পরবর্তী কলে। কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই, টুডে স্পেশালি আপনার কাছে আমার একটা কোয়েশ্চন। জি বলেন। ফারুক ভাই, আচ্ছা ওই যে বিএনপি যে সিলেকশন করলো এমপি গুলা, খালেদা জিয়াকে যে সিলেকশন করলো, ওনার বয়স দেখেন ভাই, উনি কি বিছনা থেকে জনগণকে শান্তি দিবে? আমি এই প্রশ্নটা অ্যান্সার আপনি আমাকে যেহেতু করছেন আমি অ্যান্সার দিই। আপনার বেগম খালেদা জিয়া নট একজন মানে পলিটিশিয়ান না, উনি একটা ইনস্টিটিউট, নট ফর বিএনপি। আমি জামাত ও এটা স্বীকার করবে, এবি পার্টিও স্বীকার করবে, এনসিপি কালকে অটোমেটিক ডিক্লেয়ার করছে যেখানে বেগম খালেদা জিয়ার মানে যেখানে উনি নির্বাচন করবে ওখানে আমরা প্রার্থী দেবেন। অর্থাৎ বেগম খালেদা জিয়া হচ্ছে এখন বাংলাদেশের মানুষের একটা স্পন্দন। উনি যদি কালকে আইসা বলে যে আমি এই ঢাকা স্টেডিয়ামে একটা স্পিচ দেবো, আমি বিশ্বাস করি বিএনপি যতটুকু হবে জামাত, এবি পার্টি, গণঅধিকার তার থেকে কম হবে না। বিকজ বাংলাদেশের মানুষ এই আপসীর নেত্রীকে মানে একটা ইন্সপিরেশন, একটা উৎসাহের কেন্দ্রবিন্দু মনে করে। সো উনার নির্বাচনটা হচ্ছে এটাই, আর কিছু না, এটা সিম্বল। উনি নির্বাচন করা মানে হচ্ছে যে বাংলাদেশের অগণিত মানুষের মানে নির্বাচনে আসার জন্য, ভোট দেওয়ার জন্য উনি সবাইকে এটা দ্বারা বুঝাচ্ছে যে আমি আছি, তোমরাও আসো, গণতন্ত্রকে আবার প্রতিষ্ঠা করো। বুঝতে পারছেন আপনি? ফারুক ভাই, আপনি কি মনে করেন না এটা জোক এন্ড লাফ? না, দিস ইজ নট এ জোক, দিস ইজ সিরিয়াস ম্যাটার। এবং এটা বাংলাদেশের 20 কোটি মানুষের জন্য সবচেয়ে যৌক্তিক একটা কাজ করছে। আমি বিশ্বাস করি যে বেগম খালেদা জিয়া যে ঘোষণা দিয়েছেন, এই অবস্থায়ও গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য উনি বলছেন আমি নির্বাচন করব। আমি যদি নির্বাচন করতে পারি, বাংলাদেশের 20 কোটি মানুষ, যারা নতুন ভোটার, যারা পুরাতন ভোটার, সবাই আসতে হবে ভোট দেওয়ার জন্য এবং নির্বাচন নিরপেক্ষ হতে হবে। এটা ইন্টারনেটের যুগ ফারুক সাহেব, মানুষ কি লাফিং করবে না? না, আপনি আমি আপনাকে আবারও বলি যে আমরা 15-16-17 বছর ভোট দিতে পারি নাই, গণতন্ত্র দেখি নাই। এখন যে কোনোভাবেই মানুষকে জাগিয়ে তুলতে হবে ভোটের জন্য। এখন সেটা জামাত হোক, সেটা এবি পার্টি হোক, সবাই। কারণ একমাত্র বাংলাদেশকে সামনে নিয়ে যেতে হলে একটা যোগ্য নেতা প্রয়োজন। আর যদি ভোট দিতে না আসেন তাহলে যোগ্য নেতা বাছাই করবে কিভাবে? এটাই হচ্ছে কথা। ধন্যবাদ আপনাকে ধন্যবাদ। আমি আসছি আপনাদের কাছে আবার তখন ভাই।
অনেকগুলো কোশ্চেন আপনি বলতে অনেকগুলো যাচ্ছেন। কোয়েশ্চেন। প্রথমত উনি কি গণ অধিকার পরিষদ, গণ অধিকার পরিষদের কি একটা কথা বলছিলেন যেন, আমি ওই তরুণ পুরাতন নিয়ে তরুণ দেখেন, একটি কথা হলো কি, মানুষ যত সমৃদ্ধি অর্জন করে, তার অভিজ্ঞতার হোক আর বিভিন্ন ইয়ের হোক, এটা প্রক্রিয়ার মধ্যে যেতে হয়। আমি জাতীয় সংসদ কিন্তু কচিকাচার মেলা হওয়ার উপযুক্ত স্থান না, এখানে অভিজ্ঞতার প্রয়োজন আছে। তরুণ ব্লাড যেমন প্রয়োজন, তেমনই অভিজ্ঞ মানুষের প্রয়োজন। হ্যাঁ, মিক্সড হতে হবে। বিএনপি সাকসেসফুলি তার প্রার্থিতা ডিক্লারেশনের মাধ্যমে সেটা প্রমাণ করেছে। তরুণ 15% হয়তো এটা আরো বাড়তেও পারে, কিন্তু এটা চূড়ান্ত না। 68টা যে তালিকা খালি রাখা হয়েছে, সেখানে তো অন্য দলের তরুণদেরকে প্রোভাইড করা হতে পারে। আজকে এই যে শহীদ মুগ্ধের ভাই বিএনপিতে জয়েন করেছে, এই যে আপনার তুলি এদেরকে তুলে আনা তো তারেক রহমান সাহেবের বিশেষ একটা মনের ইচ্ছা বা ওনার একটা প্রতিফলন, যে এদেরকে মূল্যায়ন করা, ইচ্ছার বহিঃপ্রকাশটা, এটাকে পজিটিভলি নিতে হবে। দ্বিতীয়ত হলো, আমরা জুলাই আন্দোলনের যে স্টেক হোল্ডার যারা, আমাদের নেতা বিবিসির সঙ্গে সাক্ষাৎকারে সুস্পষ্টভাবে বলেছেন, কোনো ক্রেডিট কিন্তু তিনি নিজে দাবি করেননি, কিন্তু বিগত 17 বছরের আন্দোলন সংগ্রাম যদি ধারাবাহিকভাবে আমরা না করতাম, তাহলে এই কোয়েশ্চনটা যখন মানুষ বলতো আমাদেরকে বিভিন্ন সময়, 2007 সালে, 8 সালে, 11 সালে, 12 সালে, 13 সালে, 14 সালে, শেখ হাসিনার বিকল্পকে, এইসব প্রশ্ন আমাদেরকে প্রতিনিয়ত ফেস করে করে এই পর্যায়ে আসতে হয়েছে। তো আমাদেরকে বাদ দিলে হবে না, আর আমরা যারা নতুন ব্লাড, যারা জুলাই মিক্স থাকতে হবে, তাদেরকেও আমরা অসম্মান করে কোনো কথা বলতে চাই না। বাট আমি অসম্মান করিনি, আমি বলছি 60% 40% আসা উচিত ছিল। এটা একটা প্রসেস, এই প্রসেসের মধ্যে এগিয়ে আসতে হবে এবং নতুন নেতৃত্ব এখান থেকে বের করে আনতে হবে। হ্যাঁ, গেল এটা। জাতীয় ঐক্যমত কমিশন যে এই যে নেতৃত্বে, হ্যাঁ, এই যে আপনার গণভোটের যে বিষয়টি, গণভোট আপনি জাতীয় সংসদ গঠিত না হলে এই গণভোটের প্রস্তাবটা কারা পাশ করবেন? আপনি ওই যে অধ্যাদেশ জারি করে কিন্তু গণভোট করতে পারেন না। আপনি সংবিধান পড়েন, দেখেন, কোনো অধ্যাদেশের মাধ্যমে কিন্তু গণভোট হয় না। জাতীয় সংসদ নির্বাচনের পরেই কিন্তু, বা রাষ্ট্রপতি যদি চায়, আপনারা তো আবার রাষ্ট্রপতি চাইতে গেলে বলবেন এই তো বিএনপি আওয়ামী লীগের দালালি শুরু করে দিয়েছে। বাট এখন ওনারা চাচ্ছে হচ্ছে নভেম্বরে, আপনারা চাচ্ছেন না নভেম্বরে। আপনি দেখেন, শুধু রাষ্ট্রের, যেমন এই যে আজকে বলেন যতটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট বা কেয়ারটেকার গভর্নমেন্ট এদেশের ইতিহাসে এসেছে, মঈন ফখরুদ্দিনের এই তুগলকি সরকার ছাড়া আর এই ইউনূস সাহেবের সরকারি সবচেয়ে বেশি সময় টাইম স্পেন্ড করছে। এটার অর্জনটা কি আমার বলেন আপনি? অত্যন্ত দুঃখজনক বলে হলো সত্য যে আজ পর্যন্ত যে সংস্কার, আজ পর্যন্ত বিচার প্রক্রিয়াটা, বিচার বিভাগটা হয়তো স্বাধীন হয়েছে, পুলিশ রিফর্মটা এখনো হয় নাই পুরোপুরিভাবে। দেশের যে পরিস্থিতি, আমরা নিশ্চয়ই চাইবো না, যারা জুলাই আন্দোলনের সফলতার দাবিদার আমরা নিশ্চয়ই চাইবো না মানুষ দুঃখ করে বলুক ফ্যাসিস্টই ভালো ছিল। এই কথাটা যেন আমাদেরকে শুনতে না হয়। এর জন্যই আমাদেরকে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকার না হলে আপনি একটা জাতিকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন না। এখন রুবেল ভাই যে স্টেটমেন্টটা দিলেন যে দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, যে ওনার কথা অনুযায়ী গণভোটটা আগে হওয়া উচিত। ওনারা, আমি জানি না কি কারণে, আমি 47 থেকে যদি বলি, আমি সমালোচনা করতে আসি নাই, কিন্তু আমার এই ইতিহাসটাকে তো মনে রাখতে হবে। 47-এ যখন আমরা সবাই চাইলাম যে হাত মে বিড়ি মুঁহ মে পান লড়কে লেঙ্গে পাকিস্তান, তখন ওনারা আপনার অভিন্ন ভারতের পক্ষে ছিলেন। 71-এ যখন আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করলাম পাকিস্তানের, তখন ওনারা পাকিস্তানের পক্ষে ছিলেন। আজকে দেখেন, এই যে ভারতের মনে কষ্ট হয়, এ ধরনের কোনো কাজ আমরা করব না, বা বিভিন্ন ধরনের কথা বলতে কারা? হ্যাঁ, জামাত ইসলাম সরাসরি তো বলেছেন ওনারা ভারতের মনে কষ্ট হয়, ওনাদের আমির সাহেব বলেছেন নিজে,
আমি এইসব বিতর্ক করতে আসি নাই। আমাদেরকে এক জায়গায় এক থাকতে হবে যে এই যে সফল আন্দোলন, যে 1450 মানুষ মারা গেল, এই যে নৃশংস হত্যাকাণ্ডের পরও এই যে জল্লাদদের উল্লাস, এই যে বিভৎস কাহিনী যেগুলি বেরিয়ে আসতেছে, কিভাবে নির্দেশ দেওয়া হয়েছে গুলি করার, এইসব বিষয়গুলিকে মাথায় রেখে আমাদেরকে এক জায়গায় এক হতে হবে। এই দেশকে আজকে পার্বত্য অঞ্চল দেখেন আপনি, এই যে চিকেন নেগের এই অঞ্চলটাকে একটা স্বাধীন রাষ্ট্র বানানোর জন্য অনেক চেষ্টা হচ্ছে, বিচ্ছিন্ন করার, বাংলাদেশকে তখন ভাই এখন প্রবলেমটা এইগুলিকে যদি আমরা না বুঝি, কোথায় তৈরি হয়েছে জিওপলিটিক্স যদি আমরা না বুঝি, এখন প্রবলেমটা হচ্ছে আমি একবার দাবি করছি পিআর, এর মূল কারণ কি জানেন? আমি বলি আপনারে, না এখানে আমি যদি ক্ষমতায় না গিয়েও ক্ষমতার স্বাদ গ্রহণ করতে পারি, পরোক্ষ আমি যদি, তার মানে কি আপনি ডক্টর ইউনূসকে জামাতের? না ডক্টর ইউনূস জামাতের, তাহলে কিন্তু ডক্টর ইউনূসকে যেভাবে আপনার আজকে দেখেন প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের বিসি কাদের নিয়োগকৃত, আপনি আমার জেলায় যদি বিএনপির দুই একজন থাকতে পারে, আরো একটা ভয়াবহ খবর হলো, শুধু জামাতের হলেও আমাদের আপত্তি ছিল না, আপনার যারা বিগত সময় ফ্যাসিস্টের পদলেহন করেছে তাদেরকে শুধুমাত্র যে এরা চুপ থাকবে এই অঙ্গীকারে জামাতি গঠন করা হয়েছে বিভিন্ন জায়গায়, এবং প্রশাসনেও আজকে এই যে এদের ভয়টা, জামাতে করছে অবশ্যই, আর কে করবে? জামাত এবং এই সরকারের ভিতরে গাপটি মেরে থাকা কিছু মানুষ, এবং বিএনপি তো বলেই যাচ্ছে, বিএনপি তো প্রথমেই ফ্রেমের মধ্যে আটকে ফেলা হয়েছে। হ্যাঁ, বিএনপি শুধু এই আমরা কি এই আন্দোলন করেছি নির্বাচনের জন্য, প্রথম থেকেই তো বিএনপির উপরে দোষারোপ না, কিন্তু বিএনপি দেখেন আপনি কথা বলছেন সময় আমি কিন্তু আমি কিছুটা নিয়ম মানি, আপনারা কেউ বলতে পারবেন না যে আমি কথা বলার সময় কাউকে ডিস্টার্ব করছি। তো বিএনপিকে ফ্রেমে বন্দি করে ফেলা হয়েছে আগে থেকেই, যে আমরা তো রক্ত দিই শুধু একটা নির্বাচনের সংস্কার, কি সংস্কারটা আমরা গত 15-2 বছরে করলাম আমার একটু দেখান তো, নোট করেন আপনি, আপনার বলবেন আমার কি সংস্কার আমরা করেছি। এবং আজকে বারবার নির্বাচনকে প্রশ্নবিদ্ধ, নির্বাচন ছাড়া তো এই নির্বাচনের জন্যই তো 17 বছরের আন্দোলন, এই নির্বাচনের জন্য তো মানুষের মৃত্যু। আপনি এই যে শেখ হাসিনা যে তারা তো বলছে এই নির্বাচনের জন্য কিছুই হয়নি, কে বলছে? জামাত ইসলাম। না বারবার দেখেন একটি জিনিস, মানুষ ভোট দিতে পারে নাই, মানুষের একটা মনোবেদনা ছিল। আপনি যখনই এই যে 75-এর 15ই আগস্ট কি কারণে এই দুঃখজনক ঘটনা ঘটলো, নিশ্চয়ই আমরা কেউই কোনো হত্যাকাণ্ডকে সমর্থন করি না, কিন্তু যখনই মানুষের পরিবর্তনের রাস্তাটাকে আপনি বন্ধ করে দেবেন, আমাকে যদি এখানে দরজা বন্ধ করে আটকে দেওয়া হয়, আমি চেষ্টা করবো দরজা ভেঙে বের হওয়ার জন্য। এটাই হয়েছে 75-এর 15ই আগস্ট, বা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে এই যে 5ই আগস্টের ঘটনাটা তো একই কারণে, পরিবর্তনের কোনো সুযোগ নাই। কিন্তু ওনারা তো এখন ভেরি স্ট্রিক্ট, জামাত ইসলাম বলছে আমরা ভোট আগে চাই, না হলে নির্বাচন যাব না। জামাতের কথাটাই কি ফাইনাল? জামাত কি জাতির একমাত্র স্টেক হোল্ডার? জামাত নির্বাচনে না যায়, জামাত নির্বাচনে যাবে, আমি বলে রাখলাম, আমি বলে রাখলাম আপনারে একই দিনে আরেকটা দাবি উঠছে যে একই দিনে ভোট দেওয়া। কারণ দেখেন একটি বিষয় হলো, আমাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু নাজুক, এই যে লুটপাটের যে টাকা দেশ থেকে পাচার হয়ে গিয়েছে, এরপরে কিন্তু বাংলাদেশের অর্থনীতি এখনো একটা বঙ্গুর অবস্থা। মানে আপনি শিওর জামাত, মানে আমি আমার রাজনৈতিক যেটুকু অভিজ্ঞতা জ্ঞান বুদ্ধি যেটুকুই আছে আপনি বলেন, আমার ধারণা হলো জামাত যাবে। ধন্যবাদ আপনাকে। তখন ভাই আমি রুহুল ভাই আপনার কাছে আসছি, আমি একটু বাকি ভাইয়ের কাছে এই বিষয়ে জানতে চাচ্ছিলাম যে জামাত ক্লিয়ারলি বলে দিয়েছে, উনিও একটা কথা বলছেন যে আমরা গত 17 বছর ভোট দিতে পারি না, একটা ভোট হয় নাই, এবং এই ভোটের জন্য এই ভোটটাকে কেন্দ্র করে আমাদের এত আন্দোলন। কিন্তু জামাতের কথা হচ্ছে নো, আমরা ওই কি রেদওয়ানা হাসানের মতন উনি কিন্তু একটা কথা বলছেন, আমরা কি ভোটের জন্য এখানে বসছি, আপনার মনে আছে প্রথমে বসছিলেন, আসলে কোনটার জন্য করছি আমরা, কোনটার জন্য জুলাই আন্দোলন করছি, কিসের জন্য? আচ্ছা দেখেন, জুলাই আন্দোলনের যেই স্পিরিটটা, এইটা কিন্তু শুধু ভোটের জন্য না। এটা যদি কেউ বলে যে শুধু ভোটের জন্য হয়েছে, তাহলে এইটা আসলে সঠিক মূল্যায়ন হবে না। শুধু ভোটের জন্য এই জুলাই আন্দোলনটা হয়েছে কিন্তু যে বাংলাদেশের যে যেভাবে বাংলাদেশটা চলতেছিল, যে স্ট্রাকচারের মধ্যে চলতেছিল, এইটার একটা মানুষ একটা পরিবর্তন চেয়েছিল।
দুর্নীতি, লুটপাট, আইনের শাসন, আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ আচরণ, সব কিছু মিলিয়ে একটা আমূল পরিবর্তন বাংলাদেশের মানুষ কিন্তু চেয়েছিল। এবং দেখেন এই আন্দোলনটা কিন্তু একটা নির্দলীয় মানুষদের নেতৃত্বে হয়েছে। আজকে যারা এই যে এনসিপি করেছে তারা তো কোনো দল করে নাই তখন, তারা নির্দলীয় হিসাবে মানুষের কাছে মানুষের অধিকারের আদায়ের জন্য তারা কিন্তু আন্দোলনটা করেছে। এখন দেখেন যারাই এই আন্দোলন, তারা যদি আজকে এনসিপির ব্যানারে তখন একটা পলিটিক্যাল পার্টি তারা করবে, এই ফর্মে যদি আপনার আন্দোলনটা করতো, তাহলে কি জনসাধারণের সমর্থন পেতো না। আপনার দেখেন বিএনপি, জামাত, ডিসপাইট এখন তারা বাংলাদেশের বড় পলিটিক্যাল পার্টি, তারা কিন্তু সরকার পতনের আন্দোলন করতে পারে নাই এবং মানুষের আস্থা তারা অর্জন করতে পারে নাই। কেন করতে পারে নাই? এটা তাদেরকে হয়তো জনগণ সেইভাবে ভরসা হিসাবে দেখে নাই। কারণ বাংলাদেশে যেটা হয় যে পলিটিক্সের ক্ষেত্রে জনগণের একটা আস্থা থাকে যে তারা আসলে তো তাদের দল নিয়ে চিন্তা করবে বা তাদের মতো করে চিন্তা করবে। এখন জনগণের কথা কে বলবে? যেমন আপনার নির্বাচনে কি দেখেছি যে আপনার জরিপ হলো, জরিপে দেখা গেছে যে 10% আপনার অমুক পার্টিকে দিবে, অমুক পার্টিকে 20% দিবে, ভোট দিবে না সুইং ভোটার, এটার পার্সেন্ট হচ্ছে 49%। মানে তারা কনফিউজ, তারা হয়তো কর্মকাণ্ড বিচার বিশ্লেষণ করে এরা অ্যানালাইসিস করবে। না, এটা যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ সক্রিয়ভাবে অ্যাক্টিভলি কোনো পলিটিক্যাল পার্টিকে আসলে সাপোর্ট করে না। এটা তাদের কার্যক্রম অ্যাক্টিভিটিসের উপর ভিত্তি করে এটা তাদের সমর্থন তারা দেয়, আবার সমর্থন প্রত্যাহার করে। এইটাই হচ্ছে ডেমোক্রেসির সৌন্দর্য। বাট এই যে জামাত এবং বিএনপির মধ্যে এখন একটা আলটিমেটলি দুটোই মেইন দল এখন, যে আপনার জামাত কিন্তু স্ট্রিক্টলি বলছে আমরা আগে গণভোট চাই। বাট কেন এই কথাটা কেন? আমার কোয়েশ্চনটা, যদি গণভোটটা হচ্ছে যে জুলাই সনদটাকে একটা ফ্রেমে নিয়ে আসা, এটার জন্য তো এটা দুদিন পরে করলে তো হচ্ছে না। যদি ইলেকশনের দিন হয় অনেক কোটি কোটি টাকা বেঁচে যাচ্ছে, এটা বিএনপির কথা, তাহলে আগে কেন করতে হবে? নাকি অন্য কোনো এজেন্ডা? আচ্ছা, এইটা জামাত কেন বলে, এটা জামাতের যারা প্রতিনিধিত্ব করছে বা তারা এটা মানে ভালো ব্যাখ্যা দিবে আর কি, বা কী জন্য তারা করতে চায় আগে, বা এটা না করলেই যে সব কিছু ভেস্তে যাবে, এইটা জামাতের প্রতিনিধিরাই ভালো বলবে। আমি তো জামাতকে রিপ্রেজেন্ট করছি না। বাট আপনার কি মনে হয় কোনটা করা উচিত, আগে না পরে? এখন দেখেন, আমরা যেদিকে যাই সমস্যা নেই। না, আমি ওই যে বলেছি যে দেখেন আমি তো একটু আগেই বলেছি যে ফার্স্ট প্রায়োরিটি আমাদেরকে ঠিক করতে হবে নির্বাচনের। দেখেন এই বিএনপি ভাই কিন্তু একটা কথা বলেছেন, দেশ কিন্তু অর্থনৈতিক শূন্যতায় ভুগছে, এটাও কিন্তু সত্য, এটা কিন্তু মানে বাস্তব সত্য। এখন আপনাকে তো দেশের আলটিমেট কল্যাণ চিন্তা করতে হবে, যে দেশের ফিউচারের জন্য কোনটা করলে ভালো হবে। দেশের আপনার অর্থনীতি কি আগে নাকি আপনার সুশাসন আগে? এখন মানুষের মানে অনেকটা হয়ে গেছে আপনার খাবার দরকার নাকি আপনার হইলো পুলিশের শাসন দরকার বা পুলিশের নিরাপত্তা দরকার, এগুলো অনেক কিছু যদি বিতর্ক করতে চাই অনেক কিছু আসবে। আমরা বলেছি কোনটা, আমরা বলেছি না, আমরা বলেছি যে যেহেতু এখানে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে, আমরা বলেছি সরকার এখানে ঠিক করে দেয়। আপনাদের কোনো মতামত নেই কোনটা? আপনাদের নিজস্ব না, আমরা তো ফ্লেক্সিবল অবস্থান। না, কেন ফ্লেক্সিবল? আমরা ফ্লেক্সিবল করেন না, আমরা অ্যানালাইসিস করার পরেই তো আমরা ফ্লেক্সিবল করেন যে ঠিক আছে এখানে অনেক টাকা লাগবে, তাহলে সেম ডে হোক অথবা না হোক। না, আমাদের অ্যানালাইসিসটা কি কোনটা? এখন দেখেন, সরকার তো এখনো বলতেছে না যে আমরা নভেম্বরে কেন করতে পারবো না। দুটো জিনিস নিয়ে গন্ডগোল, একটা হচ্ছে সেম ডে হবে, একটা হচ্ছে আগে হবে। আপনারা কোনটা চান? না, আমরা তো বলতেছি জাতির জন্য যেটা ভালো হওয়া দরকার। এই জাতি তো আপনার নেতৃত্ব দিবে, আপনারা কোনটা, আপনারা জাতির ভালো কোনটা মনে করেন? কোনটা মানে আপনারা মনে করেন কোনটা হলে জাতির ভালো হবে? জাতির জন্য যেটা ভালো হবে, যেটা সরকার তো এখন অ্যানালাইসিস করে আমাদের রেজাল্ট জানে। সরকার বাদ দেন, সরকারের যারা আপনারা তো ঐক্যমত কমিশনে ছিলেন, আমরা ঐক্যমত কমিশনে ছিলাম। জি, এখন নির্বাচন পার্টি ধরুন, আমি প্রশ্ন করলাম যে বাংলাদেশের মানুষ ওই যে কি ফারুক সাহেব বলছিলেন যে সবাই আর ভাত খাবেন না, আলু খাবেন, শুধু আলু খাবেন, ঠিক আছে, তার চিন্তায় একটা কথা বলছে। এখন এবি পার্টি একটা তো জনগণের জন্য ডিসিশন নিতে পারে। ডিসিশনটা হচ্ছে যে হ্যাঁ জামাত যেটা বলছে এটা রাইট, না জামাত যেটা বলছে এটা রং, বিকজ এখানে টাকা অনেক ওয়েস্ট অফ মানি। একটা প্ল্যান তো আপনারা তৈরি করতে, আপনারা যদি বলেন যে না সরকার যেটা বলে সেটা, তাহলে আপনাদের মতামত কি? না, আমাদের মতামতটা এইটাই, সেটা হলো জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা। শুধুমাত্র
গণভোটের জন্য রেশারেশি করে না, গণভোটের জন্য রেশারেশি করে আপনি যদি গ্রেটার ইন্টারেস্টকে বলি দিয়ে দেন তাহলে তো এটা জাতির জন্য সমস্যা, রাষ্ট্রের কল্যাণের জন্য সমস্যা। তাহলে বলে দেন যে আমরা চাই সেম ডে ভোট। না, আমরা বলেছি যে সরকার তাদের স্টেটমেন্ট দেখ যে তারা কেন আগে করতে পারবে না, তাদের অ্যানালাইসিসটা দেখ। থ্যাংক ইউ। আচ্ছা দেখি আমি তাদের প্র্যাকটিক্যাল রিজন দেখ, তারা যদি রিজন দেয় তাহলে তখন আমরা কনসিডার করবো। আমি রুবেল ভাই আপনার সাথে, রুবেল ভাই কয়েকটা কথা তখন ভাই বলছেন, আমি এক নাম্বার কথা বলছেন যে ভারতকে অখুশি আপনারা করতে চান না, ফার্স্ট কোয়েশ্চেন। সেকেন্ড, উনি একটা কথা বলছেন যে আপনার নির্বাচনটা মুখ্য, অবশ্যই গণতন্ত্র, কিন্তু আপনারা বলছেন আপনাদের কথা অনুযায়ী যে নির্বাচন মুখ্য না, মুখ্য হচ্ছে সংস্কার, তাই না? তো গণভোটের মাধ্যমে কি সব সংস্কার হয়ে যাবে? গণভোটের মাধ্যমে একটা সংস্কার হবে না, না, এটা একবারে বলা মানে অনুচিত হবে। আপনি গণভোটের মাধ্যমে জুলাই যে সনদটা মানে স্বাক্ষর করেছেন এভরিওয়ান, এটা কিন্তু মূল্যহীন হয়ে যাবে যদি গণভোট না হয়। গণভোটের মাধ্যমে এই জুলাই সনদকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, 2000 শহীদকে স্বীকৃতি দেওয়া হচ্ছে, 40,000 পঙ্গুত্ব বরণকারী আহত ওদেরকে স্বীকৃতি দেওয়া হচ্ছে। এক্স্যাক্টলি। এই যে স্বীকৃতি, আপনি আয়ন টিভিতে যদি আপনি 11টা বাজে আসেন, আপনার খরচ হবে হচ্ছে গিয়ে 500 পাউন্ড, আমি আপনার 500 পাউন্ড। আপনি যদি আধা ঘন্টা আগে আসি, এখানে এসে ওয়েটিং রুমে বোর্ড রুমে বসে একটু চাটা খান, আপনার খরচ হবে 6 পাউন্ড। আমার কথাটা 6 পাউন্ড, 30 মিনিটের পার্থক্য। তাহলে এই 30 মিনিটের পার্থক্যের জন্য আপনি 495 পাউন্ড কি স্পেন্ড করবেন? আমি এই কথা বুঝছেন আমার কথা? জি, আমি বুঝতে পারছি ভাই। দেখেন সেম কথা, না সেম কথা আপনি যেভাবে বলতেছেন, আমি আপনাকে একটু বলে মানে একটু বলেন। দেখেন কস্টলি, যেটা আমার ভাই, বড় ভাই, সিনিয়র, নট অনলি বড় ভাই, সবার একটা কথা যে বলতেছেন যে এটা কস্টলি হয়ে যাবে মানে একসাথে না হলে আরেকটি জাতীয় নির্বাচন, আরেকটি জাতীয় মাইন্ডেড। কিন্তু দেখেন বাংলাদেশে যে পরিমাণ দুর্নীতি অতীতে হয়েছে বা এখনো হচ্ছে, যে বড় দলগুলা দুর্নীতি করতেছে, এই দুর্নীতির টাকা যদি সেভ করা যায়, বাংলাদেশে 5টা গণভোট এবং নির্বাচন করা যাবে। এখন কি দুর্নীতি করতেছে? এখন হচ্ছে ওকে, জামাত করতেছে, বিএনপি, জি জামাত এই যে গতদিন একদিন দেখলেন না, মানে 85%, 24 জুলাই রেভলিউশনের পরেই প্রত্যেকটি সেক্টর সব দখলে নিয়ে নেওয়া হয়েছে। আচ্ছা, ইসলামী ব্যাংক বিএনপি দখল করে, সব ইসলামী ব্যাংক বিএনপি দখল করছে এবং চেষ্টা করা হয়েছিল, গোলাগুলি হয়েছিল। আপনি দেখেন, আপনি দখল করছে জামাত, যেহেতু মিডিয়া, যেহেতু আপনি আছেন, ডেফিনেটলি এটা তো গড়ের ছেলে করে ফেলেছে, কিন্তু তারা কিন্তু চেষ্টা করেছিল, চেষ্টা করেছিল। আমি তখন আমি আসতেছি রুবেল ভাই, আমার প্রশ্ন সেটা না। আপনি বলছেন আমি যেহেতু জুলাইয়ের মানে সবাই কাজ করছে আমরা, আমার প্রশ্নটা হচ্ছে যে অলরেডি জুলাই সনদ সাইন করা হয়ে গেছে, আপনারাও সাইন করছেন, এনসিপিও সাইন করবে, ঠিক আছে? এবং সেটা আপনি যেটা বলছেন আমি একমত যে ভোটের মাধ্যমে এটাকে ফ্রেমে নিয়ে আসা হোক এবং একটা স্বীকৃতি দেওয়া হোক। আই এগ্রি। ওই যে আধা ঘন্টার 11টা সক্ষমতা নাই, আমি বলতেছি না, বুঝতে পারছি আপনার প্রশ্ন। আমার কথাটা হচ্ছে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে, 12ই ফেব্রুয়ারি আমি আর তাউল্লাহ ফারুক ভোট দেব, দুটো আমার টাইম বাঁচতেছে, আমি লন্ডন থেকে গিয়ে বাংলাদেশে ভোট দেব। এখন আমি একবার নভেম্বরের 17 তারিখ যদি আপনার এক্সাম্পল, আমি একবার যাইতে হবে ভোট দেওয়ার জন্য, এক্সাম্পল আমার কথাটাই বলি, যাওয়া লাগবে না, এটা তো আপনাদের এখানে ব্যবস্থা করা হচ্ছে। আমি বলি, আমি ধরেন আমি নোয়াখালী থেকে ঢাকা, এক্সাম্পল, ভোট তো দিতে হবে, কেন যাইতে হবে নাকি ঘরে এসে ফিঙ্গারপ্রিন্ট নিয়ে দিবে না। তাহলে এই নভেম্বর আর ফেব্রুয়ারি 12 তারিখ পার্থক্য হচ্ছে 3-4 মান্থ, আমার রাইট? এই 3 মাস পরেও যদি হয় সেম, কিন্তু জুলাই সনদ 10 সপ্তাহ সেম জুলাই সনদ, সেম স্বীকৃতি, সেম ফ্রেমওয়ার্ক, কিন্তু আমাদের টাকা বাঁচতেছে, সময় বাঁচতেছে, হেডেক বাঁচতেছে, পরিশ্রম বাঁচতেছে, অঢেল। তাহলে জামাত কেন চাচ্ছে? বৃহত্তর স্বার্থের জন্য। কি স্বার্থ? বৃহত্তর স্বার্থ। জুলাই সনদ হচ্ছে বৃহত্তর স্বার্থ, মানে এটা স্বার্থ, দেশের অস্তিত্ব হয়, এটা তো এগ্রি হচ্ছে বড় ভাই, দেশের অস্তিত্বের জন্য করবে। এটা হচ্ছে জনগণকে ধোঁকা দেওয়া। না, একই দিনে নাকি এই জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার পরে আপনারা, আমি তখন কথা সূত্র ধরে একটা কথা বলি, তখন বারবার বলছেন একটা কথা যে এই সরকারে আপনাদের অংশীদারিত্ব বেশি, ঠিক আছে? নাকি জুলাই সনদ পাস হওয়ার পরে বলবেন জনগণের ম্যান্ডেট আমরা পেয়ে গেছি। এখন এটা তো আমাদের কিন্তু প্রিপারেশন সব দলের আগেই আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, এটা কিন্তু কোনোভাবেই এটা কি অস্বীকার করতে পারবে? এটা কি বলবে কিনা জুলাই সনদ বলার কোনো সুযোগই আসে না, প্রশ্নই আসে না। নির্বাচন আমির জামাত, বাংলাদেশ জামাত ইসলামী, না নির্বাচন উনি তাহলে তো সেটা হতে পারে। নো ভাই, আপনি বুঝেন যে মানুষকে, বাংলাদেশের জনগণকে এটা ধোঁকা দেওয়ার সিস্টেম হচ্ছে একই দিনে দুটো মানুষ। জুলাই সনদ তখন জাতীয় নির্বাচনের যে আওয়াজ, জাতীয় নির্বাচনের আওয়াজের কারণে জুলাই সনদের যে গণভোটের এটা বেঁচতে যাবে। আরেকটা প্রশ্ন, এখানে কোন কাউন্সিলে আপনি থাকেন?
আমি তো ভাই ইয়েতে বার্কিংয়ে থাকেন, বার্কিং দেখে নাম কয়টা ভোট দেন আপনি একত্রে? না এখানে কয়টা ভোট দেন? না এখানের বিষয় দেখেন না ভাই, আপনি ভোট দেন কিন্তু কয়টা ভোট দেন? একটা মেয়রের ভোট দেন, কয়টা তিনটা কাউন্সিলের ভোট দেন, 4টা ভোট একই দিনে দিচ্ছেন, একই জায়গায় সিল মারতেছেন, একই সময় দিচ্ছেন, তখন না আমি কিন্তু আপনার পক্ষ হয়ে আন্দোলন শুরু করতেছি যে কাউন্সিলের ভোট একদিন হবে, মেয়রের ভোট একদিন হবে, আমার ওয়ার্ডের ভোট একদিন। নো, জাস্ট কস্টলি প্রজেক্ট। ইফ কারণ আমি গণভোটের পক্ষে, আমি আপনার জুলাই সনদের তপন সাহেব না মানুক। আতাউল হক ভাই এখানে দেখেন, এখানে কিন্তু বাংলাদেশে একসাথে আমি একটা কথা বলি, জুলাই সনদের বিপক্ষে যাওয়ার তো আন্দোলন কেউই নেই না, আমি জানি, কিন্তু আমরা জানি আমাদের এই ডিফারেন্সটা আতাউল হক ভাই ওনারা বলছেন যে এর আগে জাতীয় নির্বাচনের আগে, জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই যৌক্তিকভাবে এটাকে এই প্রশ্নটা যৌক্তিক কোথায়? যৌক্তিক আপনি যে যুক্তি নিয়ে আসছেন, আপনি যেহেতু ইউকের সাথে বাংলাদেশের কম্পারিজন করতেছেন, এখানে এক্সাম্পল দিচ্ছেন, কম্পারিজন করতেছেন, তাহলে এই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আর বাংলাদেশের নির্বাচন কি সমানভাবে হচ্ছে? মানে ছোট্ট আরেকটা প্রশ্ন এখানে হচ্ছে না, আরেকটা প্রশ্ন আপনার ইউনিয়ন পরিষদ নির্বাচন এখন না, মার্কা টার্কা নাই, মার্কা আছে এখন, এখন মার্কা নাই। আমি যখন ছোট ছিলাম তখন ইউনিয়ন পরিষদে কিন্তু 3 নম্বর ওয়ার্ডের উনি হচ্ছেন, তখন বলতো মেম্বার, তাই না? মেম্বার, এখন বলে কাউন্সিলর, ঠিক আছে? এখন মেম্বার এবং চেয়ারম্যানকে আপনি একত্রে ভোট দিচ্ছেন, 2টা ভোট দিচ্ছেন, মহিলা 3টা ভোট দিচ্ছেন। তাহলে আপনি এখন দানিশ শীষকে একটা, বা নৌকাকে একটা, বা দাড়ি ফাল্লাকে একটা, আর একটা দিবেন ট্রাক মার্কায়। ট্রাক মার্কা আপনাদেরটা সব জায়গায় যাবে না। বুঝলেন তো ভাই? জুলাই পার্থক্যটা কোথায়? আমি এটা বুঝি না। জুলাই সনের যে মানে জুলাই সনের যে স্পিরিটটা এটা নষ্ট হয়ে যাবে কেন? বাংলাদেশের মানুষ আপনি আচ্ছা, বাংলাদেশের মানুষ কি ইউকের মতো সবাই হাইলি কোয়ালিফাইড? না, ভাই এখানে বাংলাদেশের মানুষ মানে এটা সন্দেহের মধ্যে মানে ফেলে দেওয়া হবে। আমরা ভাই আপনি একটু নোট করেন, আমি একটু সুমন ভাইয়ের কাছে এই বিষয়টা স্পেসিফিক, এই বিষয়টা জুলাই সনদ। আপনি জুলাই সনদ নিয়ে বড় একটা টকশো করেছিলেন, সেখানে তো আমরা অনেকে আলোচনা করেছি। এখন হচ্ছে বিষয়টা হচ্ছে জুলাই সনদ, উনি রুবেল ভাই বলছেন যে এটা জুলাই জামাতে ইসলামের গণভোটের কারণে জুলাই সনদ আসছে। মানে ওরা নির্বাচনের আগেই গণভোট চায়, নির্বাচনের আগে। দেখুন উনি 2বার বলছেন গণভোট হচ্ছে দেশের অস্তিত্বের জন্য, এই গণভোট দেশের 2বার ওনার কথাতে বলছেন। দেখুন দেশের অস্তিত্বের মধ্যে এমন কি আঘাত আসছে এখন যে জুলাই দেখুন অভ্যুত্থান শব্দ শিখবে, এটা দেশের অস্তিত্বের জন্য। আমরা একটা স্বাধিকার অধিকারের আন্দোলন করেছি, আন্দোলনে আমরা সফল হয়েছি, ব্যর্থও হতে পারতাম। এখানে দেশের সার্বভৌমত্ব বা অধিকার নিয়ে কোনো প্রশ্ন নয়, দেশের অস্তিত্ব হচ্ছে ভিন্ন বিষয়। এটা কি বোঝাচ্ছে? আওয়ামী লীগ চাচ্ছে না গণভোট, এর সাথে বড় দল চাচ্ছে না। দেখেন আর্গুমেন্ট যদি করেন, আপনি জানেন না আমি কি পরিমাণে আর্গুমেন্টে যেতে পারি আপনার সাথে। আমি বলছি যেটা, যে দেশের অস্তিত্ব নিয়ে যে চিন্তা করেন, দেশ নিয়ে যদি চিন্তা করেন, রাজনৈতিক স্টেক হোল্ডার যদি চিন্তা করে, তাহলে কাকে নিয়ে চিন্তা করবে? জনগণ, রিক্সাওয়ালা, চা শ্রমিক, শ্রমজীবী মানুষ করে না, এটা বুয়া কথা না করবে, তাহলে তো দেশের অস্তিত্ব। দেখুন আমি ব্যক্তিগতভাবে মনে করি গণভোট হোক আর জাতীয় ভোট হোক, বর্তমানে বিগত 2 বছর বা 17-18 বছরের রাজনৈতিক, শেখ হাসিনার আমলে রাজনীতি একটা স্টেবল পজিশনে ছিল, না উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে, রিজার্ভ ফান্ডগুলো আসতেছে, কিন্তু এই 2 বছরের ভিতরে ফান্ডগুলো জমা হইতেছে, প্রায় 100টার বেশি কারখানা বন্ধ হয়ে গেছে, ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা অপেক্ষা আছে, ইনভেস্টমেন্ট আসছে না। মানে আপনি এক কথা বলেন টাকার কারণে অনেক কিছু অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে দেশে। যখন অর্থনৈতিক মন্দা দেখা দিবে, এই সময় আপনি 3000 কোটি টাকা ইনভেস্ট করে গণভোট দেবেন, তাহলে জামাতে ইসলামী ফান্ডিংটা করুন। না আমি দেবো 3000 কোটি, আমি করে দেবো না, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই 3000 কোটি টাকা দিয়ে বেনিফিটটা কি হবে? মানে অর্থাৎ আমি একটু আগে বলছি আপনি আধা ঘন্টা আগে আসলেন আর আধা ঘন্টা পরে আসলেন, আমি এটাই বলছি। এখন জনগণের সুবিধার জন্য যদি আপনি রাজনীতি করেন, তাহলে এই অর্থনৈতিক এই নির্বাচনের একেবারে ভেরি ক্লোজ টু জাতীয় নির্বাচন হচ্ছে আপনার ড্রিমকে পরিবর্তন করবে, আপনার সরকার পরিবর্তন করবে, আপনার সব কিছু পরিবর্তন করবে। এই দেখুন জামাতে ইসলাম রাজনীতি করে বিএনপির সাথে কোয়েশ্চেন করে, ইফ যদি ইজ হয় বাট কিন্তু নট নয়, হোয়াট অর্থ কি বলেই ছেড়ে দেয়। এখন যখন বিএনপি বা অন্যান্য দল বলে তো হোয়াট অর্থ কি, আপনি তো আনসার দিয়ে দিলেন, কই দেখেন জুলাই মানে না আর ভোট বাহিনী লাগাই দেওয়ার পিছনে। তো এই যে পিআর দিয়ে জামাত বিএনপিকে বা অন্যান্য রাজনীতিদেরকে, তারা কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। তারা যে আফগানি গুগলিতে তারা নির্বাচনের প্রস্তুতি আছে। হ্যাঁ না, আমি আফগানি গুগলি করি, জামাতের গুগলি মারে। তো জামাত যে গুগলি মারে, গুগলিটা বোঝা যায় না। তারা কি বলে, প্রথমে একটা মার্কেটে নিয়ে আসে তাদের ভোট বাহিনী নিয়ে, তাদের সাইবার সেলগুলো কিন্তু খুব ভালো। একটা বলে দেয় যে আমরা পিআর বলে
দেখুন কি একটা পিয়ার না ছাড়া নির্বাচন হবে না, জুলাই 16-তে সিগনেচার দিবে না, সব কিছু হয়েছে। জাতীয় নির্বাচন হবে, নির্বাচনের সময় ভাই ওয়েলফেয়ার পলিটিক্স নিয়ে যান নাকি নির্বাচনে যাবে, সেটা না নিয়ে নির্বাচনে যাবো না। ওরা ভাই যে বলছেন না, ওরা 100% যাবে, ওরা তো সবার আগে আপনি কি জামাত ইসলাম আমির টামির ছিলেন নাকি? না না, ওরা 100% যাবে। ওরা শুনেন তো আমাদের এলাকায় হ্যাঁ শুনেন ভাই, আমি যদি আপনার যেতে চাই না তাহলে আমার প্রস্তুতি ওই রকম থাকবে, কিন্তু ওনারা সবার আগে প্রস্তুতি নিয়ে আসছে। বর্ষে যে বসে আছে বলতে হচ্ছে না, হবেই না। এইসব কথা বলে না দেশের যে আমরা যে ড্রিমিং করতেছি যে বাংলাদেশ, এই বাংলাদেশ থেকে পেছনে যাচ্ছে, এটা হবে না। এবং আরেক ভাই একটা কথা বললেন যে সবার আগে প্রার্থী দিয়েছে জামাত, সবার আগে প্রার্থী দিয়েছে 1 বছর আগে। এবং বিএনপির ভাই একটা কথা বলছেন যে এই রাজনৈতিক দলকে, এই সিনিয়রদেরকে তোষামোদ করলে আপনার সম্মান করতে হবে। আমি পার্সেন্টেজ অনুযায়ী বলছিলাম, দেখেন আমি আমার কথাও বলছিলাম, ছোটো রাজনৈতিক দলের কথা, সবার দায়িত্ব এখন এই বিএনপির উপরে। এবং আমি অপমান করে বলিনি বিএনপির প্রার্থী থেকে, আমি বলেছি বিএনপি এখন বর্তমান দক্ষিণ এশিয়ার 2য় বৃহত্তম দল হিসেবে তারা প্রেজেন্টেশন করতেছে। তো প্রেজেন্টেশন যদি দেখেন, এই চাঁপাইনবাবগঞ্জের একজনের সাথে গতকালকে আমার কথা হয়েছিল, উনার আসনে যে ব্যক্তি নমিনেশন পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া, 83 বছর বয়স। আমি গুগল করে দেখলাম ওনার বয়স 83 বছর বয়স। স্ট্রং আছে তো ভাই, 83 বছরে কি স্ট্রং হবে? প্রফেসর 83 বছর বয়স। না শুনেন, জো বাইডেন, প্রফেসর ইউনুস আর একটা রাজনৈতিক দলের নির্বাচন বা তাদের নির্বাচন এবং রাজনীতি হয় ভিশন নিয়ে। আপনার অবজেক্টিভের সাথে একটা ভিশন থাকতে হবে, আপনার বর্তমান কর্মের সাথে ভিশন থাকতে হবে। ভিশন যদি বিএনপি, আমি টোটালি এগ্রিড আপনার এই পয়েন্টের সঙ্গে, আমি টোটালি এগ্রিড, কিন্তু এই এলাকার মানুষ যদি 83 বছরের বয়োবৃদ্ধ লোক, সেটা কিন্তু আমরা যেটা চাই, আমরা তো নির্বাচন ভোট দিই নেই, ভোটের আমেজটা উপভোগ করতেছি। উপভোগের জায়গায় আমরা তরুণরা যেটা চাই, আপনি এমন একটা ড্রিম দেখাবে যে আগামী 10 বছর পরে আমরা ওটারে লেগেসিটা টেনে নিতে পারি। আওয়ামী লীগ বা জাতীয় পার্টি এত ধ্বংসের পেছনে কারণ কী ছিল? তাদের লিডারশিপ গ্রো আপ করতে পারেনি, এটা ধ্বংস হয়েছে। বিএনপি হচ্ছে খুব বিএনপি শহীদ জিয়ার দল। আমি আপনারে 30 সেকেন্ড আমি একটু আজ থেকে 93-94 সনের দিকে জাতীয় পার্টির একজন এমপি, উনি জাতীয় পার্টি থেকে নির্বাচিত হয়েছিলেন, পরে উনি বিএনপিতে আসেন। ওনাকে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি কেন ইচ্ছে প্রকাশ করলেন যে বিএনপিতে আসতে? তখন উনি বলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া জাতীয়তাবাদী ছাত্র দলের মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বিএনপির রাজনীতিকে যেভাবে নিয়ে গেছেন, বিএনপির ফিউচার আরও 30 বছর নিষ্কণ্টক থাকবে, ফাইট করতে পারবে। কিন্তু জাতীয় পার্টির ওই অবস্থান নাই। এই জন্যই আমি সিদ্ধান্ত নিলাম যে বাংলাদেশি জাতীয়তাবাদ, জাতীয় পার্টিও বলে বিএনপিও বলে, অথবা আমি বাংলাদেশি জাতীয়তাবাদের যে ধন্যবাদ আপনার, এবং ওই বুঝেছি আমি আজকেও কিন্তু আমাদের এই রিক্রুটটা আছে। আমি সেটা বুঝেছি। দেখেন, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি যে ধ্বংস হয়েছে, তারা গ্রুমিং লিডারশিপে কাজ করেনি এবং বিএনপি এককভাবে আন্দোলন করতে পারেনি। দেখেন, বিএনপির প্রধানকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন আমরা যারা পড়ে জানি, দেখে না পড়ে জানি, তাহলে তার জীবনী পড়ার পর অর্ধেক রাস্তা যাওয়ার পরে আপনার গায়ের লুম খাড়া হয়ে যাবে। আরে ভাই, এরকম মানুষ কি বাংলাদেশে হয়? বা অবভিয়াসলি শেখ মুজিবেরও অনেক বক্তব্য, অনেক কথাগুলো আপনাকে স্পিড দিয়ে থাকে। কিন্তু জিয়াউর রহমান যে সময় বিক্রি করেছেন, যে সময় আন্দোলনে আসছেন, যে সময় যুদ্ধ করেছেন, যে সময় রাষ্ট্র ক্ষমতায় আসছেন, যে সিরিয়াল মেনটেন করেছেন, এটা আসলে অভিন্ন একটা জিনিস। এই দলটার রাজনৈতিক পলিসি এবং বিশেষ করে আমি যে বক্তব্যের স্টাক হয়ে গেছে আমার ব্রেন এই মুহূর্তে, এটা সমালোচনায় নিয়ে আসা হচ্ছে জনাব তারেক রহমান সাহেবের বক্তব্যতে, যেভাবে উনি ড্রিম করেছেন আমাদেরকে, ইয়াং জেনারেশনকে মোটিভেট করেছেন। আপনি তো বলেছিলেন এরকম যে এরা কি সব ইয়াং জেনারেশন সাপোর্ট করবে, কিন্তু এই প্রার্থী দেওয়ার পরে আমি যদি রাজনীতি করি তাহলে তো আমি জাইমার সাথে করবো, আমি তো তারেক রহমানের কলিগ হতে পারবো না, এটা সম্ভব না। তাহলে আমি যে কমপ্লিট করবো আমার রাজনীতিটা ইন ফিউচারে গিয়ে, তো এই জেনারেশন থেকে তো উনি কয়েকজনকে নিয়ে আসছেন ভেরি পজিটিভ 15%, কিন্তু পার্সেন্টেজ এখনো সময় আছে। যুক্তি দিয়ে এটাকে হালাল না করে যদি আমাদের তপন ভাইয়ের মতো সিনিয়র লোকগুলো আমাদের
তরুণদের যদি স্পিড বুঝেন, আমি কিন্তু বিএনপির শত শত ছাত্রদল, যুবদল, যত দল আছে তাদের প্রতিনিধিত্ব করতেছি না, কিন্তু আমি তরুণদের প্রতিনিধি থেকে বলতেছি আপনাকে ধন্যবাদ। যে আমি যদি তপন ভাইকে ওটা যদি বলবো- আবার রিকনসিডারেশন করেন, তরুণদের যদি এখানে ইনক্লুড করেন, আমি আসছি একটু পরে, আমি আসছি। আপনাকে বাংলাদেশ ধন্যবাদ। ট্রাকের মতো 120 গতিতে যাবে। ধন্যবাদ। কলার গণ অধিকার আসসালামু পরিষদের ট্রাকের মতো 120 কলার গতিতে আসসালামু যাবে। আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ফারুক ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? আরেক ভাই সবসময় ভালো। ফারুক ভাই আমাকে একটু সময় দিবেন প্লিজ। বলেন। ভাই আমি এখানে তপন ভাই দৃষ্টি আকর্ষণ করছি। জি। তপন ভাই অত্যন্ত সিনিয়র একজন রাজনীতিবিদ, বাট উনি জানেন বাংলাদেশের বর্তমান অবস্থা, উনি কিছু বলতেছেন না। ফারুক ভাই চুপচুপি জামাতের কথায় সায় দিতেছেন, দুঃখজনক। আমি এই যে ঘুরালেন ওনারা, আচ্ছা বলেন। 9 মাস রিজাল্টটা কি পেলেন? আমি কোনে জামাতকে সমর্থন করলাম ভাই, আমার কি একটু রিজাল্টটা পেয়েছেন উনি বলেন? জি, তাহলে আপনি দেখেন নাই, তাহলে আপনি দেখেন নাই। নোট অফ দিছেন কিছু থাকবে না, হানাবুট যাবে, হানাবুট যাবে পরে কি আগে, ওইটা ব্যাপার না। এখন জামাত খুব কৌশলে কাজ করতেছে, সেটা হচ্ছে হানাবুটটা যদি আপনি আগে দিয়ে দেন, আমি বলতেছি জামাত কিভাবে লাভবান হবে। জামাত যদি আপনি হাবুট দিয়ে দিবেন, ফারুক ভাই মনে করেন জামাত বলবে আমরা তো জুলাই সনদের বৈধতা পেয়ে গেছি, আমরা কেন এখন ইলেকশনে যাব, আমরা যেভাবে আছি ওইভাবে থাকবো। সাথে আছে আপনার এনসিপি, বিএনপি এটা বুঝতেছে না। আপনি আজকে দেখছেন, আপনি একটা প্রধান একটা বাক্য বাদ দিয়ে দিচ্ছেন আজকে, যেটা আমার এখানে ভাই ইয়াং ভাই যে সুমন ভাই বারবার তরুণদের কথা বলতেছেন, উনি জানেন না বুঝে আজকে আরপিএ তে চেঞ্জ আসছে। ফারুক ভাই ওইটা ওনাকে বলেন, এখন থেকে যারা ভিত্তিক নির্বাচন করবে তারা নিজেদের নির্বাচন করতে হবে, দান চড়ার উপরে উঠলে চলবে না। উনি একটু আগে বলছেন খালেদা জিয়ার কথা, যাদের তারেক সাহেব ওনাকে একটু তরুণ হিসাবে বিবেচনায় আনেন, ওইটা চলবে না। এখন আপনার জনগণের কাছে যেতে হবে, আপনার রাজনীতিক একটা নির্দেশনা থাকবে, আপনার দলের প্রতি আনুগত্য থাকতে হবে। আপনি তরুণ অবশ্যই আগামী দিনের বাংলাদেশ, কিন্তু মানুষ জানতে হবে এই তরুণের কাছে কি সত্যি আছে কিছু না। এই তরুণ পিস্তল নিয়ে রাত্রে চাঁদাবাজি করে, এই তরুণকে আমরা সকালে গিয়ে 5 স্টার হোটেলে সকালে নাস্তা খাই, এই তরুণ আমরা দেখতে চাই না ফারুক ভাই। ইতিমধ্যে আমরা এগুলা আপনার কাছে একটা প্রশ্ন, এই তরুণ আপনার কাছে একটা প্রশ্ন, আপনার কাছে জি বলেন। প্রথম কথা, আপনার এই যে আমরা জামাত ইসলামের সাথে যে কথাটা হচ্ছে গণভোট নিয়ে, ওনারা বলছেন যে গণভোট না হলে অনেক ক্ষতি হয়ে যাবে, আগে না হলে। গণভোট তো সবাই চায়, আমি জানি না আপনি চান কিনা। এই বিষয়ে আপনার মন্তব্য, কেন গণভোট জামাত ইসলাম আগে চায়? চমৎকার কথা বলছেন। আমি একটা রেফারেন্স চাচ্ছি, জনাব স্বাধীন মালিক বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞ, পরশুদিন উনি বলছেন গণভোটের কোনো অধিকারই নাই এই সরকারের, কারণ এই সরকারের ভিত্তি যেটা, এই সরকার সাংবিধানিক ভাবে যেটা করা উচিত ছিল, সে বিপ্লবী সরকার করা উচিত ছিল, বিপ্লবী সরকার আসে নাই। ওই সরকার আসছে 106 ধারা অনুচ্ছেদ অনুযায়ী, যেটা জামাতের ব্যারিস্টার আমাদের কি সুনামগঞ্জে যে এমপি কি ব্যারিস্টার এইখানে কোর্টে যায়, এই সরকারে বৈধ থাকবে না। জামাতি বলতেছে ওইদিকে যাচ্ছি না আমি। এখন আমাদের প্রেসিডেন্ট এখন আছে শাহাবুদ্দিন সাহেব, কেন বিএনপি প্রেসিডেন্ট কিছু হলো না? বিকজ এখন আমরা 72 সংবিধানে আছে। এখন আপনি আসেন হানা বুটে, যেটা আমি আপনাকে পরিষ্কার ভাবে বললাম স্বাধীন মালিকের কথা, যিনি একজন সংবিধান বিশেষজ্ঞ। হানা বুট বাংলাদেশের ইতিহাসে 3 বার হয়েছে ফারুক ভাই। 1977 সালে যেটা হয়েছে, জিয়াউর রহমান সাহেবের যেটা হানা বুট হয়েছে, ওই সময় সংবিধান সম্পূর্ণভাবে স্থগিত ছিল। আপনাকে বুঝতে হবে, মার্শালের আন্ডারে ইলেকশন হয়েছে হানাবুট। 1985 সালে যে হানাবুট হয়েছে, ওইটাও মার্শালের আন্ডারে ছিল। সাহেব এটা করছে যে আমি কি আগামী পার্লামেন্ট পর্যন্ত আমি থাকতে পারবো কিনা। 3 নম্বর হয়েছে 1991 সালে, যেটা প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট থেকে বেগম জিয়া করছেন, আমরা পার্লামেন্টের গভর্নমেন্টে আসছি। আমার প্রশ্ন হচ্ছে জামাতের ভাইয়ের কাছে, ওনারা যে বলতেছেন বারবার, জনগণের কাছে কি গেছেন? জনগণ কি জানে আমরা কিসের উপর হানা ভোট দিব? বাংলাদেশের 68,018টা গ্রামের গ্রাম, শুধু ঢাকা আগে চাচ্ছে কেন? জনাব সম্মানিত কলার, আমার প্রশ্নটা হচ্ছে যে আমরাও সবাই ভোটটা চাই, গণভোট চাই, কিন্তু আগে কেন? হোয়াই বিফোর দ্য ন্যাশনাল? এটাই তো বলতেছি ফারুক ভাই, জামাত সুবিধা নেওয়ার জন্য এটা করতেছে। হোয়াট কাইন্ড অফ সুবিধা? সুবিধা হচ্ছে যে আমরা আরেকটু লঙ্গার করব, ওনাদের টিভিতে দেখতে পাবো, সুবিধা পাবে। যেটা ইলেকশন আপনারা দেখছেন, বিশ্ববিদ্যালয় নির্বাচনগুলো। আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আমি জামাতের ভাই কলার, আমি বলি এই কথাটাই আমি বলছি, জামাত কেন চাচ্ছে এই কথাটা আমি একটু আগে পরিষ্কার করে বলছি, যে তাদের যদি ক্ষমতায় না গিয়েও ক্ষমতার স্বাদ বুক করা যায়, তো আপনি তো আমাদের ব্লেম করলেন যে আমি উনি আরেকটা ব্লেম দিয়েছে আমার উপর। খালেদা জিয়া কোনো একটি শব্দ বলি, আমি ক্ষমতার ভাগ বুক করতেছে না, তাহলে আপনি যেখানে 85% দখল করে ফেলছে, আচ্ছা জামাত এই সরকারকে মানে রুবেল ভাই, আমি আরেকজন কলার সাথে কথা বলে আসছি। কলার আসসালামু আলাইকুম।
কলার শুনতে পাচ্ছি না আমি। হ্যালো, কলার আমি যাচ্ছি। রুবেল ভাই আপনার কাছে এখন বলেন তো, যে এক ফার্স্ট কলার বলছেন যে আপনারা আরেকটু সুবিধা নিতে চান, আরেকটু সময় থাকতে চান, আরেকটু ক্ষমতা মানে স্বাদ দিতে চান, এই জন্য গণভোট যখন আসবে তখন আপনারা একটা বলবেন যে আমাদের একটা ম্যান্ডেট হয়ে গেছে। ম্যান্ডেটটা কি আমার মনে হচ্ছে আর কি, জানি না আমি কতটুকু ট্রু কলারের সাথে, যে ধরুন কালকে গণভোট হয়ে গেল, আগামীকালকে 5 তারিখে গণভোট হয়ে গেল এবং গণভোটে হ্যাঁ জয়যুক্ত হলো, হ্যাঁ বলতে হচ্ছে জুলাই সনদ জয়যুক্ত। তখন আপনারা বললেন দেখেন গণভোট যেহেতু হয়ে গেছে, জনগণ ম্যান্ডেট দিয়ে দিয়েছে, 84টা পয়েন্ট সংস্কার আগে করতে হবে, আগে এই 84টা পয়েন্ট যেটা আছে এটা সংস্কার করতে হবে, তারপরে নির্বাচন। এখন এটা বলে আপনারা তো জাতীয় সংসদ নির্বাচন হোল্ড করে দেবেন, এবার রাইট না ফারুক ভাই, এটা 2 মান্থসের ভিতরে সব কাজ শেষ করে নির্বাচন করা সম্ভব। দুনিয়ায় উঠে গেল সম্ভব। 1 বছর 1.5 বছরের মধ্যে হ্যাঁ একটাও সংস্কার আনতে পারে না, বলেন কোনটা আনছে আমরা বলেন। সংস্কার তো হচ্ছে না কেন ভাই? সংস্কার তো বড় দলের কেন হচ্ছে না? এই 2 মাসে হবে কেন? প্রত্যেকটা জায়গায় তো বাধা তাহলে দিচ্ছে এই 2 মাসের মধ্যে হবে কেন? আচ্ছা, একটা গণভোট হয়ে গেলে আপনি দেখেন বাংলাদেশের জনগণ, আমি রুবেল ভাই, মানুষ চাচ্ছে গণভোট হোক। আপনি ছাত্র শিবির করতেন, দেশে ছাত্র শিবির করছেন, আমি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করি যে বিএনপি সংস্কারের ক্ষেত্রে একটা কাজে বাধা দিতে বলেন তো, একটা ওয়ান, আমাকে আমি দরকার নেই 800টা, একটা 5ই আগস্ট 2024 সাল থেকে আজকে পর্যন্ত একটা সংস্কার কাজে যে বলছে যে বিচার বিভাগ স্বাধীন হবে, বিএনপি বাধা দিছে? দেয় নাই তো, দিছে। তারা প্রত্যেকটা জায়গায় না বলতেছে। কোথায় আপনি দেখেন তারা বিচার বিভাগকে স্বাধীন করতেছে না, করছে তো তারা না, আপনি দেখেন তারা সংস্কার সাধন করতে না বলতেছে, তারা দুর্নীতি শোষণমুক্ত, তারপরে আপনার আমি আপনাকে ধরুন আজকে থেকে দেখেন, আজকে থেকে আপনি টকশো রুলস করে দিলাম কাউকে আর চা দেওয়া হবে না, এটা আমার একটা সংস্কার আমি আনলাম। এখন সেখানে তখন বলবো না আমি চা না খাইলে টকশোতে বসবো না, এটা হচ্ছে বাধা দেওয়া। বিএনপি আফটার 5th of August কোন সংস্কারের ক্ষেত্রে বর্তমান সরকারকে বাধা দিতে সহযোগিতা না করে একটা বলেন না? আপনি দেখেন যে এই বিএনপি যে নোট অফ ডিসেন্ট যেটা এটা প্রশ্ন, হ্যাঁ এটা আমার মন্তব্য, এইগুলার কারণেই তো জুলাই সনদ বাধাগ্রস্ত হচ্ছে ডেফিনেটলি। এবং তারা না, এটা যদি মানে ঠিক একই দিনে আপনি দেখেন ভাই, সক্ষমতা বাংলাদেশে কিন্তু একই দিনে যখন জাতীয় নির্বাচন, এটা ছোট মোটো নির্বাচন করতে পারতেছে না, সেখানে জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন 2 নম্বরে হয়েছে না, 2 নম্বরে বলছি না, এটা কিন্তু কি পরিমাণ, যেখানে 7টার সময় রেজাল্ট দেওয়ার কথা, আপনি পরের দিন মানে ফজরের পরে রেজাল্ট পাবলিশ করা হয়েছে। এত লেট একটা নির্বাচন করতে হইলে জাতীয় নির্বাচন কি তার মানে বিএনপি চাচ্ছে একই সময়ে তারা 2টা নির্বাচন করার মাধ্যমে তারা যে মানে এই নির্বাচনকে দুর্নীতি মানে তারা যাতে কারচুপির ভোট করতে পারে বেশি, এটা চাচ্ছে, এটাই মূলত কথা বলে না। এটা বিএনপি যদি কারচুপির নির্বাচন করতো, বাগাবাগির নির্বাচন করতো, তাহলে তো হাসিনার সঙ্গে বিএনপি 17 বছরে কম্প্রোমাইজ করতো। ধরেন আমি ছোট তখন সাহেব বারবার প্রশ্ন আপনাকে করি, এইসব শুনেন, জনাব তারেক রহমান সাহেব যদি 5 তারিখে ঢাকায় চলে যাইতো, যদি 5 তারিখে ঢাকায় চলে যাইতো, তাহলে কি নির্বাচনের দরকার হইতো? আর আপনার কাছে একটা প্রশ্ন, অবশ্যই দরকার হইতো। কি নির্বাচন হইতো তখন? উনি 5 তারিখে গেলে কি হইতো? কি হইতো আপনাকে বলেন? জনগণ ওনাকে বরণ করে নিত? নো, কেন জনগণ নিচ্ছে না? আপনি দেখেন, আপনি একটা রিসেন্টলি হা এবং না ভোট নিয়ে ওই যে ভোটের প্ল্যানিংটা একজন কলার বলছেন, আমিও বললাম আপনাকে যে আমি একদম ক্লিয়ার, এটা আমি আপনাকে বলি, এটা নিয়ে আমি আমারও প্রশ্ন আপনাদের মতোই যে অনেক রিসার্চ করলাম, বিএনপি বা অনেক সিনিয়র সিটিজেন কেন হানা ভোটটা কেন আগে চাচ্ছে না? তখন আমি এটা সংবিধান কিন্তু স্থগিত না, ওই যে স্বাধীন মালিকের ইয়েটা আমি আজকে বলছি, হ্যাঁ আপনি যে আগে বলছিলেন সরি একটা কথা, এবং আপনি কোনোভাবেই সংবিধানকে ছুঁড়ে ফেলতে পারবেন না যদি এই সরকার সাংবিধানিক সরকার না, বাট এটা সংবিধানের একটা ধারা অনুযায়ী এই ইমার্জেন্সি সুপ্রিম কোর্টের নিয়ে কিন্তু আদেশ নিয়ে কিন্তু সরকার পরিচালিত হচ্ছে, এবং সংবিধান স্থগিত না, কিন্তু মার্শাল ল না, যার জন্য আপনি সংবিধান যদি ফলো করেন তাহলে এই গণভোটটা কোনোভাবেই আইনগত ভিত্তি না। বিএনপি মানছে এই কারণে যে এটা বিএনপি পার্লামেন্টে বিএনপি যদি সেম ডেতে বলছে, বিএনপি বলা উচিত ছিল কি যে আমরা পার্লামেন্টে যেহেতু কেন আন্দোলনের স্টেক হোল্ডার জামাতও আছে,
হয়তো BNP যদি এটা- সংবিধানের দোহাই দেন। যেহেতু বিএনপিকে ব্লেম দেওয়া হচ্ছে না তখন ভাই BNP যদি বাধা সংবিধানের দিচ্ছে। দোহাই দেন, হ্যাঁ। যদি সংবিধানের দোহাই দেন না, তাহলে ক্লিয়ার ওইটা আমি বলছি সংবিধান বিশেষজ্ঞ স্বাধীন মালিক বলছে, আমি আজকে দেখছি উনি এই কথাটা। ওই কথাটা আমি রেফারেন্স হিসেবে বলছি, হ্যাঁ, কিন্তু বিএনপির কথা না। না আই গট ইট, কিন্তু আমার কথাটা হচ্ছে যে, এবং আপনার আমি যেটা ক্লিয়ার পাই না যে জিনিসটা আমাকে এর আগে টকশোতে আরেকজন বলছে একই কথা, যে যদি হানা ভোট হয়ে যায় নভেম্বরে, তাহলে এরপরের স্ট্র্যাটেজিটা হবে যে আমাদের এগুলো সংস্কার করতে হবে, এই প্রত্যেকটাকে সংস্কার মানে যা যা ক্লজ দেওয়া আছে নোট অফ ডিসেন্ট যেটা বিএনপি এটা পরবর্তীতে করবে, কিন্তু না আমি যেটা জামাতের করতে হলে তো পার্লামেন্টে আপনার লাগবে। সংখ্যাগরিষ্ঠ মেজরিটি লাগবে। পার্লামেন্ট তো এটা তো জনগণ বাট আমার পার্লামেন্টের এখানেও একটা কথা বলে, যদি পার্লামেন্টে আপনারা এটা অ্যাপ্রুভ নাও করেন 270 দিন তো এটা হয় না, কিন্তু এইটাও কিন্তু হয় না। তারা বলছে বললেই তো হবে না, ঐক্যমত কমিশন বলছে। এটাও কিন্তু আইন 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 আপনারা ঐক্যমত কমিশন মানেন? না ঐক্যমত কমিশন আমরা সাইন করছি, হ্যাঁ। কিন্তু আমরা এই ক্লজগুলো যেগুলো আমরা উত্থাপন করেছি নিশ্চয়ই সেটা না, না, আমরা যদি জনগণ রায় যদি দেয়, হ্যাঁ। আমরা তো জনগণের কাছে যাচ্ছি রায় চাওয়া। ম্যানিফেস্টো দেবেন ইলেকশনের আগে। জনগণ যদি রায় দেয়, হ্যাঁ। তাহলে তো আমাদের এটা বৈধতা আসলে এটা মানে পার্লামেন্টে এটাকে অ্যাপ্রুভ করে হ্যাঁ, দিতে হবে। yes. বাট যদি না নেন তখন 270 দিনের মধ্যে অটো অ্যাপ্রুভ হয়ে অটো যাবে। হয়ে যায় ঐক্যমত এটা ঐক্যমত কমিশনের প্রস্তাবনা। জি, হ্যাঁ, বাট আমাদের দ্বিমত সবার। আমার প্রশ্ন সেটা না, আমার কথাটা হচ্ছে যে ওয়াই জামাত ইসলামী এই নির্বাচনটা হানা ভোটটা আগে চায়। শোনেন একটা কথা বলি আপনারে, এই যে আমরা এখনো কিন্তু আমাদের সমালোচনা হচ্ছে কেন আমরা 237 জনের নাম ঘোষণা করলাম, আমরা জুলাই সনদকে বাধাগ্রস্ত করছি, কিন্তু আরো 1 বছর আগে জামাত আচ্ছা জামাতে আমি কিন্তু আজকে বলছি 300 আসনে নমিনেশন, আমরা 1 বছর আগে কিন্তু শুধু ওইটা না উপজেলা ভাইস চেয়ারম্যান মহিলা কে হবেন পুরুষ কে হবেন ওইটাও তাদের সিলেক্ট করা। এটা তো ভালো দিক না, হ্যাঁ। এটা রাজনৈতিক না, আমি ভালো বন্ধু ওই দিকে যাচ্ছি। এটা কি সাংগঠনিক না? এই দ্বিচারিতাটাও কিন্তু জাতি দেখছে। এই যে আপনি মুখে শেখ ফরিদ আর বগলে ইট, হ্যাঁ, এই জিনিসটা কিন্তু জাতি দেখছে। আচ্ছা কিন্তু, ঠিক আছে, রুবেল ভাই শেষ করুন, রুবেল ভাই বলেন। এটা কিন্তু বিচারিতা হয় না, এটা গণতান্ত্রিক সৌন্দর্য। উনি উনার দলের পক্ষ থেকে আপনি পিয়ার দাবি করছেন, আপনি পিয়ার দলের পক্ষ থেকে আপনি পিয়ার দাবি করছেন, পাশাপাশি আপনি আবার না দুটোই চালাচ্ছে, ওনার আন্দোলন চলছে, সাংগঠনিক কাজ চলছে, সমস্যা কোথায় বলেন? আবার গণভোটও যাচ্ছে। আবার গণভোটে যাচ্ছে। না দেখেন গণভোট কিন্তু ভাই লক্ষ্য স্থির করতে হবে ভাইয়া। না না উনি তো নির্বাচনের জন্য বলছে নির্বাচন আমি করব। জামাত ইসলামের স্ট্র্যাটেজিটা হচ্ছে আমি নির্বাচন করব, বাট আমার সরি গণভোট আগে। হ্যাঁ বলেন বলেন। দেখুন, ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি এবং জামাত প্যারালালভাবে না হলেও তো দাবিদার তারা বিভিন্ন হবে। এখন বিএনপি চুপ হয়ে বসে আছে নির্বাচনের দিনের জন্য, মানে এই যে উট পাখির মতো, মানে মুখটা শুধু বালুর ভিতরে ঢুকাই দিয়েছে, বডিটা বাইরে আছে, এরকম মানে সত্য কথা যেটা সাথে আবার গণ অধিকারও যাচ্ছে। ধরেন গণ অধিকার আছে, এটা তো বিষয় না, গণ অধিকার বাংলাদেশের উদীয়মান দল, এটা আলোচনার বিষয় না। বিষয় হচ্ছে কিন্তু জামাত ইসলামী যেভাবে কনফিউজ করতেছে মানুষকে, না ওরা ভাই আপনি যদি বিরোধী দল হন কনফিউজ কেন করতেছেন, আপনি যদি সরকারে যেতে চান কনফিউজ কেন করতেছেন, এত কনফিউশন দিয়ে রাজনীতি হয় না। জামাতের জন্য ভালো যদি ওনারা বুঝে এবং নীতি নির্ধারণের জায়গায় যদি আমাদের কিছু কিছু কথাও যদি কাজে লাগাতে ভালো হবে, আমার নিজেদের দলের জন্য ভালো হবে। জনগণ সুইমিং করার জন্য বা আপনার জন্য আসেনি, জনগণ হচ্ছে ভোট দেওয়ার জন্য মানুষ দেখবে। এখন আপনি জনগণের কল্যাণের জন্য কাজ করতেছেন বলতেছেন, আবার মত পরিবর্তন হচ্ছে, প্রতি 1 মাস পর নতুন নতুন ইস্যু নিয়ে আসতেছেন, নতুন ইস্যু লক্ষ্য স্থির করেন, আমরা নির্বাচনে যাচ্ছি বা যাচ্ছি না, কল্যাণের জন্য কাজ করবো, অকল্যাণের জন্য কাজ করবো, আর এগুলো হচ্ছে মাঠে থাকার জন্য। বাংলাদেশে গণ অধিকার পরিষদে ছোট দল হয়ে তরুণদের দল নিয়ে বলতেছেন, কিন্তু এতই মানে ফাঁকফোক কাজ করতেছেন ওনারা, প্রত্যেক মুহূর্তেই ওনারা কিন্তু এই ওনারা আছেন জামাতের সাথে ছিল, কিন্তু হ্যাঁ আবার ওনারা একটু আসনের একটু ভালো আসনের খবর পাইছেন ওনারা, আবার বিএনপির সাথে। আপনার কাছে প্রমাণ আছে?
এরপরে দেখেন আপনার সাংবাদিক সাহেব আপনারা যে বললেন আপনাদের কাছে প্রমাণ আছে, জামাতের কাছে প্রমাণ দিতে পারবে? জামাত এবং বিএনপি যদি প্রমাণ দিতে পারে আমরা জুট করে ফেলছি এখন, তাহলে জীবনে কোনো টকশোতে হবে না। আপনারা প্রমাণ দেওয়া যায় না, আমরা না বুঝতে পারি। একটা কথা বলি, আপনি একটু গণ অধিকার পরিষদ যদি বিএনপির সাথে জুট করে জামাতের রাজনৈতিক প্রোগ্রেস। এক মিনিট স্যার, একটা সেকেন্ড। গণ অধিকার পরিষদ দুর্নীতির সাথে জড়ায় না, জামাত বিএনপি জড়াইছে। দুর্নীতি করে তো একটা সেকেন্ড, আমি উনাকে একটু বিএনপি যদি দুর্নীতির সঙ্গে জড়ায় তখন তাহলে বিএনপি কে আপনারা ফলো করতে একটা সেকেন্ড, না ফলো করতেছেন না আপনি আমার কথা একটু শুনেন। আপনি এই যে এক্সাইটেড হয়ে গেছেন, কথাটা শুনেন। আজ থেকে 3 মাস আগে, ঠিক আছে নি, জামাতের সাথে মিটিং করছে, জামাতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াইছে। আপনার মনে হয় ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রোগ্রামের মধ্যে একমাত্র একটি দলকে দাওয়াত দেওয়া হয় নাই, বলতো সেই দলটি কি? বিএনপি। আর সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে এবং তখনকার স্ট্র্যাটেজিটা ছিল যে কি আপনাদেরকে কয়েকটা আসন দেওয়া হবে, আলোচনা পর্যালোচনা হচ্ছে। এরপরে আপনারা চলে গেছেন যখন এখানে মিসকমিউনিকেশন হচ্ছে, জামাতের শেষ করতে দেন। যখন জামাতের সাথে আপনাদের মিসআন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, আসন নিয়ে 3টা জায়গায় 5টা জায়গায় 1টা, তখন আপনারা অলরেডি প্রচারণা শুরু করছেন, গণসমাবেশ করছেন, লিফলেট বিতরণ করছেন। কোথায়? বিএনপির আসনে। এবং আই বিলিভ, আমার কথা শেষ করি ভাই, একদম কোর্ট, আমি তথ্য দিয়ে বলছি, বিএনপির হাইকমান্ড থেকে, বিএনপি ঢাকা অফিস থেকে যে কোনো একজন বলছে, বিএনপি বলছে ওদেরকে ওখানে কাজ করার সুযোগ দাও, পত্রিকাতে আসছে। আমি শেষ করি আপনাকে। এরপরে আপনাদের এই থার্ড, এটা হচ্ছে যে আপনি বলছেন সুইং না, বলছেন রশিদ খানের আফগানি সুইং, আপনারা সাকলাইন মুস্তাক ছিলেন তো না, সুইং শুধু এটাই করতেছেন। এরপরে গেছেন কোথায়? কি পার্টি? এনসিপির সাথে তো সব পত্রিকা, আপনিও আমাকে এখানে বসে বলছেন প্রয়োজন হলে আমরা আলোচনা করব, ঠিক আছে। তার মানে আপনারা এখন আবার সুইংটা ঘুরে চলে আসছে। এখন আবার দেখলাম যে বিএনপি খালি রাখছে, পটুয়াখালী 3 খালি রাখছে এবং রাশেদেরটাও আমি দেখি নাই, খালি রাখছে। তার মানে জামাত, বিএনপি, এনসিপি, আবার বিএনপি। আল্লাহ জানে কোন দিন আপনারা এর সাথে শুনেন ভাই যেটা বলছে, আমি ও ভাইয়ের কথা রিলেট করছি। শুনেন, আপনারা জামাতে ইসলাম বা বিএনপি, আপনারা তো দুজনই সঙ্গে ছিলেন, দুর্নীতির দায় সমান। শুধু আপনি বিএনপিকে দিলে হবে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আপনারা আওয়ামী লীগের সাথে ছিলেন, বিএনপির সাথে ছিলেন, দুর্নীতির সাথে আপনারাও জড়িত আছেন, বললে হবে না, সবাই আছে। গণ অধিকার পরিষদ বাংলাদেশের রাজনীতিতে কোনো 1 টাকার প্রমাণ পায় নাই, কোনো প্রমাণ না ভাই। সৎসঙ্গে স্বর্গ, আপনি থাকবেন রাডিবেটির সাথে থাকবেন, আপনি পতিতালয়ে থাকবেন, আর আপনি বলতেছেন এটা হবেও না। এখন মানে এরকম বললে হবে না। আমরা আমার মনে হয় সরি টু সে এই শব্দের জন্য ভাইয়ের এই শব্দের জন্য আমি সরি টু সে। এখন হচ্ছে আমি বলি, আপনারা যে বলেন সুইং করতেছেন রাজনৈতিক দলের সাথে, আপনার টক শো ম্যানার ঠিক করে না। আমি সরি এই শব্দটা চলে আসছে, এই জন্য উনি অ্যাপোলজি দিয়ে দিয়েছি আমি সাথে সরি। এখন ঘটনা হচ্ছে রাজনৈতিক আমাদের মত ঐক্য বা রাজনৈতিক মেনার যেটা ছিল, আমরা 16 বছর ধ্বংস হয়ে গিয়েছি। গণ অধিকার পরিষদ বা বিএনপি বা জামাতে ইসলাম যখন আবার স্বাধীনতা, এই নতুন স্বাধীন সার্বভৌমত্ব দেশে যখন বসবাস করতেছে, তখন সবার সাথে মিলেমিশে কাজ করতেছে। মিলেমিশে কাজ করা মানে এটা নয় যে আপনি বলতেছেন সে মত পরিবর্তন করতেছে। মত পরিবর্তন তখন হবে, আমার প্রথম আলোচনায় বলছি এই কথাগুলো, যে মত পরিবর্তন তখন হবে যখন আমরা ঐক্যে যাবো, জুটে যাবো। বিএনপির সাথে যদি যাওয়া বা জামাতের সাথে যাওয়া বা এনসিপির সাথে যাওয়া, এরা কেউ তো সন্ত্রাসী সংগঠন না, ভালো দল। আমরা তো রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক দল হিসেবে আমাদের কাছে লোক আসবে। আমরা তো দেখুন, যাওয়া আর আসার মধ্যে পার্থক্য না, শুনতেছে তো আমাদের কথা। হ্যাঁ, আমাদের কথা শুনতেছে। এখন যদি শুনে থাকে কেউ, আমি একটু এই গণ অধিকার কিন্তু আগে ওই যে গণতন্ত্র মঞ্চে ছিল, তারপরে তারা বের হয়ে গেছে। গণতন্ত্র মঞ্চে এই গণ অধিকার ছিল, পরে বের হয়ে গেছে। আপনি প্রথম বলেছেন যে নতুন জেনারেশনের প্রতিনিধি হিসাবে গণ অধিকার বা এনসিপি এরা রাজনীতিতে হয়তো ছায়া চাচ্ছে, এটা শেড লাগে। কেউ কারো কাছ থেকে কিছু শিখলে যদি গুড প্র্যাকটিস হয়, সেটা অবশ্যই ভালো, সবার জন্যই ভালো। আমি একটা কথা বলি, আপনাদের যিনি নেতা বিপিন নূর সাহেব, তিনি ডাকসুর বিপিন নির্বাচনের পরে শেখ হাসিনার সঙ্গে যখন দেখা করেছিলেন, পায়ে ধরে সালাম করে কি বলেছিলেন একটু স্মরণ করিয়ে দিচ্ছি। সেটা ভুল হতে পারে, পলিসিগত বিষয় হতে পারে, আমি জানি না,
হ্যাঁ, কি জন্য সেদিন পায়ে ধরে সালাম করলেন? এত বড় একজন খুনি, শুনে সে যখন রাজনীতিতে আসে তখন সে সাবেক ছাত্রলীগের নেতাই ছিল, এটা হচ্ছে সত্য। তো আপনাদের শুরুটা তো ছাত্রলীগ থেকে। হ্যাঁ, ওই যে বললেন যে শব্দটা আগে, এগুলো তো আওয়ামী লীগের ওয়ার্ড, আপনি বলে দিয়েছেন, আমি বলি না, ওই সম্পর্কে আমি উচ্চারণ করিনি। এখন শুনেন, বলি একটা কথা, আরো কিছু শিখতে হবে আপনাদের। আরো বিষয় হলো যে এখনো যদি বিপিন সাহেব বা আপনাদের দল যদি মনে করে যে আমাদের সংশোধন দরকার, অতীতে আমরা ভুল ত্রুটি যেগুলোই হোক, অনেকে আবার নাম দেয় কি বিকাশ নাকি এই ধরনের, আমি বলছি না, আমি বিভিন্ন আমি বলছি না, আমি আবারও বলছি এটা আমার কথা না, কিন্তু আমি বলি এই যে আপনাদের বোধোদয় যদি হয়, আপনার যদি সত্যিকার করতেই দেশপ্রেমিক দ্বারায়, যেহেতু আপনারও আন্দোলনের স্টেক হোল্ডার, আপনাদেরও তো জেল খাটতে হয়েছে, পুলিশের নির্মম পিটুনি খেতে হয়েছে, এক পর্যায়ে তো আওয়ামী লীগ সবার প্রতি রুদ্র আচরণ আগ্রাসী ছিল। তো এই ক্ষেত্রে আমার মনে হয় আমরা সঠিক ইতিহাসটা চর্চা করা উচিত। ওই যে দুর্নীতিবাজ শেখ হাসিনা যে দুর্নীতির কথা বলে খালেদা জিয়াকে যে মামলায় দণ্ড দেওয়া হয়েছিল কি জন্য? আপনি তো একইভাবেই বললেন বিএনপি দুর্নীতি, অবভিয়াসলি ভাই শুনেন, এরকম দুর্নীতি না বাংলাদেশে দুর্নীতি হয় নাই এমন না যে, অবশ্যই আপনি যদি লাস্ট তারেক রহমানের যদি বক্তব্য শুনেন, উনি 1.5 বছরের টাইও নিয়েছেন যে আমাদের সময় হয়েছে। আমার প্রশ্ন, আচ্ছা আমি দুজনকে একটু সব সময় হয়, একটা সেকেন্ড আমি ছোট্ট একটা ব্রেকে যাব। ব্রেক থেকে শর্ত হচ্ছে যে আমি কিন্তু ক্লিয়ার হইনি এখন, আমার কেউ ক্লিয়ার আপনারা করতে পারেন নাই, গণভোট আগে কেন প্রয়োজন? এটা রুবেল ভাই প্রয়োজন নাই না, এটা ভোটের দিনে হলে হবে অথবা ভোট পরে হবে, তার মানে সামথিং ফিশি হবে। এটা আপনার কাছে আমি রেখে গেলাম প্রশ্নটা আবারও, যে আমি ব্রেক থেকে এসে এটাই ক্লিয়ার করব যে ডু উই নিড গণভোট আগে, মানে বিফোর ন্যাশনাল ইলেকশন। যাই হোক, প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম আপকামিং নির্বাচন নিয়ে, এবং বিএনপি প্রার্থী ঘোষণা করেছে 237টা। জামাত অলরেডি 1 বছর আগে থেকে তাদের গ্রাউন্ড ওয়ার্ক করে রাখছে, যেটা আজকে আমিরে জামাত বলছেন, বাট ওনারা অফিসিয়ালি সাংগঠনিকভাবে ডিক্লেয়ার করবেন ভেরি সুন। আর এবি পার্টি বলুন, আদার্স যে ছোট দলগুলো, ওনারা হয়তো শরিকে যাবেন অথবা নির্বাচন করবেন। বাট ঘোষণা করছে, কোয়েশ্চেন ইজ গণভোট কেন আগে দরকার? এটাই হচ্ছে আমাদের মেইন কোয়েশ্চেন, এটা আমরা ক্লিয়ার হতে চাই। আমরা আরও কথা বলবো ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পর, আমাদের সাথে থাকুন প্লিজ।